হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ঘাড় দুপাশে ঝাঁকুনি দিয়েই বেঁধে রাখা ছেলেটার বুকে তীর ছুড়ে দিল এক যুবক। ছেলেটার বুক থেকে গলগল করে রক্ত ঝরছে। পেছন থেকে হৃদি চিৎকার করে উঠল। মেয়েটির কণ্ঠ শুনে দ্রুত কালো মুখোশটা পরে নিল যুবকটি। হৃদি মুখে হাত দিয়ে থম মেরে রইল। এক পা দুপা করে পিছিয়ে দৌড়ানোর জন্য যেতেই হাত ধরে নিল কেউ। গলার স্বর পরিবর্তন করে বলল, নো মোর সাউন্ড। তবুও চেঁচানোর চেষ্টা করলো হৃদি। যুবকটি মেয়েটাকে আরেকটু চেপে বলল, যা দেখেছো তা ভুলে যাও, না হলে তোমার অবস্থা খারাপ হবে। কথাটা ফিসফিস কণ্ঠে বলে ঘাড়ের দিকে বিশেষ কায়দা করে চাপ দিল। মুহূর্তে যুবকটির বুকে ঢলে গেল হৃদি নামের কন্যাটি। যুবকটি ধীর কণ্ঠে বলল, স্টুপিড গার্ল, এর জন্য শাস্তি পেতে হবে। 2 ঘন্টা পর জ্ঞান ফিরে হৃদির। মাথাটা কেমন ঝিম ধরে আছে, ঘাড়ে প্রচন্ড ব্যথা। কি হয়েছিল তৎক্ষণাৎ মনে করতে পারল না। ধীরে ধীরে উঠে জামা পরিষ্কার করে লাইব্রেরিতে চোখ বুলালো। উপন্যাসের প্রতি ভীষণ ঝোঁক মেয়েটির, সেই কারণে এখানে এসেছিল। তবে কি হলো ঠিক মনে পড়ছে না। পাশে ব্যাগটা পড়ে আছে, সেটা খেয়াল হতেই হৃদি চমকে গেল। ব্যাগটা বুকে নিয়ে বলল, ইস, গেল আমার সবগুলো আইসক্রিম গেল। ব্যাগের চেন খুলে মেয়েটার মুখে করুণ ছাপ সৃষ্টি হলো। চোখে মুখে কেমন কান্না মিশে আছে। সবগুলো আইসক্রিম গড়ে জল হয়ে গেছে। আইসক্রিমের প্যাকেটগুলো হাতে নিয়ে হতাশার শ্বাস ফেলল। বান্ধবীর থেকে ট্রিট হিসেবে 5খানা আইসক্রিম হাতিয়েছিল, অথচ কপালে নেই সেসব। মুখটা গোমরা করে বাড়ির দিকে রওনা হলো। আইসক্রিমের শোকে পাগল না হয়ে যায়। শাওয়ার নিতে গিয়ে ঘাড়ে ব্যথা অনুভব হলো হৃদির। আয়নার কাছে গিয়ে ঘাড়ের দিকটা দেখেই মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। হাতটা কেমন ঠান্ডা হতে শুরু করেছে। লাইব্রেরির সেই দৃশ্য মনে হতেই বুকটা কেঁপে উঠল। পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বলল, কে ছিল সে? আর কাকেই বা আঘাত করলো? ছেলেটা বেঁচে আছে তো? অর্ণের মাথাটা কোলে নিয়ে বেশ যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছেন সুফিয়া। এত যত্ন পেয়ে গদগদ হয়ে গেছে অর্ণ। সুফিয়া মৃদু হেসে বললেন, তা দাদু ভাই, আজকাল কি করা হচ্ছে? পড়াশোনা করছো তো? করি তো দাদি আম্মা। বই নিয়ে তো বসো না একদমই। বসি, তুমি দেখো না? বয়স হয়েছে দেখে কি আমি কিছু বুঝি না? আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। উফ দাদি আম্মা, তুমিও না। নাকে সুরে কথাগুলো বলে সুফিয়ার কোলে আবার শুয়ে পড়ল অর্ণ। বিগলিত হেসে সুফিয়া চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রচন্ড ভালোবাসেন নাতিকে, নিজের ছেলের থেকেও বেশি। তবে ছেলের জন্য মায়া হয় সুফিয়ার। অর্ণ কখনোই সামাদের সাথে কথা বলে না। আগে অবশ্য বাবা ছেলের সম্পর্ক এমন ছিল না, তবে এখন এমনটাই হয়ে গেছে। সুফিয়াকে আনমনা হয়ে ভাবতে দেখে, কি হয়েছে দাদি আম্মা? হ্যাঁ, কিছু বললে দাদু ভাই? হুম, কি ভাবছো তুমি? সুফিয়ার মুখোমুখি হয়ে কথাটা বলে অর্ণ। চিন্তিত মুখে সুফিয়া বললেন, সামাদের সাথে কখনোই কি কথা বলবে না তুমি? না। অর্ণের সহজ উত্তর শুনে হতাশায় মুখশ্রী ভরে গেল সুফিয়া নামের বৃদ্ধাটির। নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, তোমার বাবা খারাপ নয় অর্ণ। একজন ধর্ষককে কি করে ভালো বলতে পারো তুমি দাদি আম্মা? তোমার ভুল এটা। দাদি আম্মা, আমি নিজ কানে শুনেছি এসব কথা। তাছাড়া মমকে আঘাত করেছিল তোমার নিষ্পাপ ছেলে। দাদু ভাই, এমন ভাবে কথা বলছো তুমি? দুঃখিত দাদি আম্মা। তুমি কেন বারবার ওই লোকটার কথা বলো? আমায় ভালো লাগে না একজন পশুর কথা শুনতে। অর্ণ গটগট শব্দ তুলে চলে গেল। সুফিয়া নাতির যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তবে কি শেষ বয়সে সে ও ছেলে নাতির ভালো সম্পর্ক দেখতে পাবেন না তিনি? ভার্সিটির টপ স্টুডেন্ট হিসেবে নাম আসলো মায়ার। প্রচন্ড খুশি হয়ে মেয়েটি কান্না করে দিয়েছে। অন্য ক্যাম্পাস থেকে ট্রান্সফার হয়ে এসেছিল সে। হাতে মাত্র কিছু সময় ছিল। এই সময়ে এত ভালো ফলাফল হবে তা ছিল কল্পনারও অতীত। ফলাফল ঘোষণা শেষ। মায়া বেশ হাসি খুশি হয়ে মঞ্চ থেকে নেমে এলো। হৃদি আগ বাড়িয়ে এসে বলল, হাই, আমি রিধি, 3rd ইয়ার, তোমার সাথেই পড়ি। ও, আমি মায়া। জানি, দারুণ ফলাফল করেছে তুমি, আমাকে টপকিয়ে দিলে। নেক্সট তুমি টপকিয়ে দিও। চেষ্টা করবে। তো কি অবস্থা তোমার? হ্যাঁ, ভালোই, তবে একটু খারাপ লাগছে। সেকেন্ড হলাম এবার। আরে তো এত কষ্ট নিও না তো, পড়াশোনার মাঝে কম বেশি হবে। এখন সব কথা বাদ, ফ্রেন্ড হবে? ইয়া শিওর। হাত বাড়িয়ে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করলো মায়া আর হৃদি।
দুজনেই বেশ ফ্রেন্ডলি, তাই মুহূর্তেই বন্ধুত্ব জমে গেল। মা জানালো কোনো বিশেষ কারণে এই ক্যাম্পাসে ট্রান্সফার হয়েছে, তবে আফসোস বিশেষ কারণটি খুলে বলল না ওকে। হৃদিও জোরাজুরি করলো না। একটা হসপিটালে এসেছে অন্য, সাথে ওর বেস্ট ফ্রেন্ড সাব্বিরও আছে। সাবিনার ঘন চুলগুলো বারবার উল্টে পাল্টে যাচ্ছে, আর সেটাই হাত দিয়ে ঠিকঠাক করেছে ছেলেটা। অর্ণ বিরক্ত হয়ে বলল, তোর কি কোনোদিন এই স্টাইল রোগ যাবে না? আরে দোস্ত, স্টাইল না করলে মেয়েরা পটে? অবশ্যই পটে, 100 বার পটে, 1000 বার পটে, ক্ষেত হলেও পটে। বললেই হলো। খ্যাত ছেলের সাথে আবার কেউ প্রেম করে? এ, যা তো। তুই কি আমায় ইনডাইরেক্ট ভাবে চ্যালেঞ্জ জানালি? ইনডাইরেক্ট না, ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়লাম। পারলে খ্যাত হয়ে প্রেম করে দেখা। অর্ণের ঠোঁটের কোণে বাঁকা হাসির উদয় ঘটল। সাব্বির নিজের চুলগুলো আবার গোছাতে লাগলো। ডাক্তার এসে বললেন, আপনাদের পেশেন্ট এখন সুস্থ আছেন, আপনারা দেখা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম, এটা আমাদের ডিউটি মাত্র। মুস্কি হাসলো অর্ণ। সাব্বির আয়নায় নিজের মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ধরম করে ছেলেটার পিঠে কিল বসিয়ে দিল অর্ণ। বলল, শালা এখনো বসে থাকবি? আরে যা, আসছি। দেখি কাউকে লাইন মারার জন্য পাই কিনা। কথাটা দাঁত কেলিয়ে বলল সাব্বির। হো হো করে হেসে কেবিনে প্রবেশ করলো অর্ণ। নিস্তেজ অবস্থায় বেডে পড়ে আছে আহান। সেটার বুকে একটি ক্ষত। হালকা হাতে সেটায় হাত বুলিয়ে দিল অর্ণ। সাব্বির পাশে এসে বলল, কি রে, যে ওর বুকে আঘাত লাগলো, তীরটা কত গভীর দেখেছিস? হুম, খুব যত্ন নিয়ে আঘাত করা। সাব্বির বেশ বিশ্রী ভাষায় গালি প্রদান করলো। অর্ণ দীর্ঘশ্বাস টেনে বলল, ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, এত চেঁচামেচি করিস না এখন। ওর জন্য ঔষধ নিয়ে আয়। হুম। আর শোন, বল। আঙ্কেল আন্টি যেন কিছু না জানে, বলবি 1 সপ্তাহ আমার সাথেই থাকবে। আহান। আচ্ছা, তবে রিস্ক হয়ে গেল না বিষয়টা? তোর বাবা জানলে? কতটা বার বলবো ওই লোকটার কথা আমাকে বলবি না? অর্ণের মুহূর্তেই রাগ হয়ে যাওয়াতে কোনো উত্তর করলো না সাব্বির। ধীর পায়ে বেরিয়ে পড়লো ঔষধ আনার উদ্দেশ্যে। অর্ণের ঠোঁটের করে তাচ্ছিল। আহানের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, ঘুমা দোস্ত, শান্তিতে ঘুমা। চারপাশে কেমন রহস্যের গন্ধ পাচ্ছেন আতাউর। লোকটা বেশ চিন্তিত। শহরে মাফিয়ার আনাগোনা ওনার রাতের ঘুম হারাম করে দিয়েছে। ওপর মহল থেকে বারবার চাপ ক্রিয়েট করা হচ্ছে। দুদিন আগেই একজন এসআই এর ওপর হামলা চালানো হয়েছে। লোকটা এখন শয্যাশায়ী। বুকের ভেতর কেউ নির্মমভাবে পাপী কথাটা লিখে দিয়েছে। আশ্চর্যজনকভাবে লোকটা সম্পূর্ণ ভালো মানুষ। রেকর্ড অনুযায়ী তেমনই খবর আছে ওনার কাছে। আবারও ফোনটা বেজে উঠল। ধর্মড়িয়ে উঠলেন তিনি। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে সামাদ বললেন, আপনারা সরকারের টাকায় বসে খাচ্ছেন শুধু, অথচ কাজের বেলায় অষ্টরম্ভা। দুঃখিত স্যার, আমরা চেষ্টা চালাচ্ছি। আপনার চেষ্টা দেখে আমি পুলকিত মিস্টার আতাউর। স্যার, খুব দ্রুত তার সন্ধান মিলবে আমাদের। আর সমস্ত কিছুই একটা রহস্য। কেমন? রহস্য থাকবেই, কাইন্ডলি কাজকে প্রাধান্য দিন। আই উইস একটা সফলতা দিবেন আমাদের টিমকে। অবশ্যই স্যার। ফোন রেখে চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন সামাদ। সত্যি তো রহস্যময় একটা কেস। মাফিয়া নামটা পুরো দেশে ছড়িয়ে গেলেও এর সূত্রপাত ধরাছোঁয়ার বাইরে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল অর্ণ। সামাদ মুচকি এসে ছেলেকে বললেন, কেমন আছো অর্ণ? কোনো রকম প্রতিক্রিয়া করলো না অর্ণ। সামাদ বেশ কষ্ট পেলেন। হাতে থাকা ক্যাপটা ডিভানে রেখে আরাম করে বসলেন। অর্ণ এক পলক তাকিয়ে চিৎকার করতে লাগলো। সুফিয়া ধীর পায়ে আসতেই অর্ণ বলল, আমি ফার্ম হাউসে যাচ্ছি দাদি আম্মা, তুমি নিজের খেয়াল রেখো। অর্ণ বাবা তুমি? দাদি আম্মা, ওনাকে আমার নাম নিতে নিষেধ করুন। দর্শক আবার পুলিশ কর্মকর্তা, ছি, একজন খুনির মুখে আমি আমার নাম শুনতে চাই না। এ কি বলছো দাদু ভাই? ও তোমার বাবা হয়। বাবার সাথে এমন ব্যবহার কেউ করে? বাবা, এ তো এক যা। গালি প্রদান করতে গিয়েও কোনো এক বল বাদ সাজলো অর্ণের মুখে। সুফিয়া হতাশ হয়ে তাকিয়ে রইলেন। সামাদ মাথাটা নিচু করে আছেন। সুফিয়ার বুকটা ভারী পাথরের নিচে পড়ে ক্ষত হতে লাগলো। অর্ণ চলে যেতেই সুফিয়া বললেন, সত্যি কি ধর্ষক আমার ছেলে? পানির গ্লাস বাড়িয়ে দিল আহান। বুকে প্রচন্ড ব্যথা। গ্লাসটা নাকচ করে দিল অর্ণ। আহান বুকে হাত রেখে বলল, আবার রাগ করেছিস তুই? রাগ করারই কথা আহান। আঙ্কেলকে ভুল বুঝিস তুই। স্টপ আহান,
আমি নিজ কানে শুনেছি আমারই আন্টিকে উনি ঘৃণা হচ্ছে আমার। তাছাড়া আমার মমকে আঘাত করেছেন, এটা আমি নিজ চোখে দেখেছি। সেই কারণেই মম নেই আজ। আহানের দিকে ভেজা নয়নে তাকিয়ে রইল অর্ণ। সেটার জন্য বড্ড মায়া হয় আহানের। অর্ণ মাথা চেপে ধরে বলল, আজ 6 বছর ধরে আমি পৃথিবীর সব থেকে অসহনীয় যন্ত্রণা অনুভব করে যাচ্ছি। জানি না কোন পাপের শাস্তি আমায় পেতে হলো। কষ্ট পাস না দোষ। কি করি বলো? আর কি করব আমি? এখন তো নিজেকে রাস্তার কুত্তা মনে হয়। বাড়িতে শান্তি নেই, আমি থাকছি না এখানে। হোয়াট রাবিশ? থাকবি না মানে? কোথায় যাবি? ভার্সিটি চেঞ্জ করব, সাথে তোরাও যাবি। সে না হয় যাব, তবে এর বাইরে আর কোনো কারণ আছে? অর্ণের ঠোঁটের কোণে স্মিত হাসির উদয় হলো। আহার বোঝে না এই ছেলেটার হুটহাট মুড কি করে বদল হয়। একটা পাজল নিয়ে মিলাতে লাগলো অর্ণ। আর ইউ ওকে অর্ণ? ইয়া, আই এম ফাইন। শহরে দক্ষিণ প্রান্তে ভার্সিটি আছে না, সেটাতে সমস্ত ব্যবস্থা করতে হবে। আমরা 3 জনই যাব সেখানে, আর সেটা অবশ্যই ছদ্মবেশে, যেন কাকপক্ষীও বুঝতে না পারে। বুঝবে না কেউ। বলেই ফিসেল হাসলো আহান। ছেলেটার মাথার চুল এলোমেলো করে দিয়ে বুকে হালকা করে ঘষে দিল। ব্যথায় কুকিয়ে উঠল আহান। অর্ণ বলল, উফ, সরি। জুতো মেরে গরুদান। মুহূর্তে ভাঙা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুই বন্ধু যেন এক আত্মা এক প্রাণ। 2 দিন পরের ঘটনা। ওরা একটা বারে সাবিরকে নিয়ে কিছু আলোচনা করছে। আলোচনার বিষয় লাইফটাকে আরেকটু এনজয় করা। এই যে সেদিন সাবির বলল ক্ষেত হলে নাকি মেয়ে পটে না। মূলত সেই বিষয়কে কেন্দ্র করেই ওদের কথাবার্তা। অর্ণ মূলত এই খেলার প্রধান চাল। ক্ষেত সেজে প্রেমের ফাঁদ রটাবে ও। আহারের ভেতরটা কেমন করছে। চারপাশে নেশার সুগন্ধ। অর্ণ সেটা লক্ষ্য করে বলল, কোন ব্র্যান্ড নিবি তাই বল। ও দোস্ত। অর্ণকে জড়িয়ে ধরল আহান। অর্ণ ঠোঁটের কোণে হাসি রেখে পছন্দসই হুইস্কি অর্ডার করলো। আজ সারা রাত তাদের পার্টি হবে। মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কোন ব্যক্তিটা না জানে? সবাই জানে, অথচ সেটাই পান করে তারা। তবে তাদের মধ্যে অন্যতম একজন হলো অর্ণ, যে কিনা মেডিকেল কলেজের স্টুডেন্ট। তার এই বিগড়ে যাওয়া মস্তিষ্ক কিভাবে মেডিকেল সামলাবে, এটা সত্যি ভাবনার বিষয়। তবে মাঝে মাঝে অবাক হয় আহান। বাবার এত টাকা পয়সা থাকলেও সেসব নিয়ে কখনো অহংকার করে না ও। সেটা যেন এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ, বাবার 1 পয়সাও গায়ে মাখবে না। 6 বছর পূর্বের ঘটনাগুলো মনে হতে গায়ে কাটা দেয় আহানের। রাস্তার ধারে একটা চাকরির জন্য রীতিমতো ভিক্ষে করেছিল অর্ণ। কি বিদ্যুটে সে দৃশ্য। নিজের জীবনের সব থেকে বেশি ঘৃণা করে সামাদকে। বাবার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই যেন। হুইস্কির বোতল ধরে চুমুক দিল অর্ণ। আহান গ্লাসটা রেখে বলল, তুই কি কখনো ফিরবি না? কোথায় ফিরবো? আমার তো কোনো ঘর নেই, কিচ্ছু নেই আমার। আমি হলাম মেঘের মতো, যে এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়ায়, ঠিকানাহীন মেঘ। কথাটা বলে খিলখিল করে হাসতে লাগলো অর্ণ। আহান কিছু বলল না। অর্ণের জন্য ভীষণ মায়া হয় ওর। কেন যে এই ছেলেটাকে এত ভালোবাসে ও। অর্ণ ঠোঁট কামড়ে একটা প্রশ্ন ছুড়ল আহানের দিকে। আহান বিচলিত হয়ে পড়ল। অর্ণের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা। অর্ণ বলল, ঠিকানাহীন মেঘকে এত ভালোবাসিস কেন আহান? দোস্ত তুই। বুকের আঘাতটা অনেকখানি, তাই না? মাথাটা নিচু করে ফেললো আহান। এক টানে ছেলেটার টি শার্ট ছিঁড়ে ফেললো অর্ণ। হালকা হাতে হাত বুলিয়ে বলল, আমার দেওয়া আঘাত। অর্ণ থাক না এসব। কেন থাকবে? দোস্ত সেসব আমি মনে করতে চাই না, আর তুইও ভুলে যা প্লিজ। বিগলিত হাসলো অর্ণ। গুটি গুটি মেরে আহানের কাঁধে মাথা রাখলো। কিছু স্মৃতি বিভৎস হয়। আহানকে আঘাত করা উচিত হয়নি ওর। তবে সে সময় মাথা গরম ছিল প্রচুর। আহান হালকা স্বরে বলল, হাজার হোক পূর্ণব তোর ভাই, ওকে আঘাত করাটা। হুশ, এখানেই থেমে যা। পূর্ব আমার ভাই না, বরং আমার বাবার কলঙ্ক। বাবা শব্দটি উচ্চারণ করে কেমন যেন হয়ে গেল অর্ণ। আহানের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, মাঝে তুই কেন এলি আহান? খুব যত্ন নিয়ে আঘাত করেছিলাম ওকে, কিন্তু তুই এসে সে আঘাতটা বুকে নিয়ে নিলি। তবু তো পূর্ণবকে আঘাত করেছিস তুই। আফসোস ছেলেটা এখনো হসপিটালে। তোর জন্য বেঁচে গেল। অর্ণ একটা কথা বলবো? বল। আপন মানুষদের আঘাত করিস না আর। বিরক্তি নিয়ে তাকালো অর্ণ। আহানের থেকে কিছুটা সরে এসে বলল, ভয় পেলে চলে যেতে পারিস, আমি তোকে ধরে রাখবো না। দোস্ত আমি সেটা মিন করিনি। অনেক রাত হয়েছে, তোর বুকের ক্ষতটা কাঁচা, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়। আহান কথা বাড়ালো না।
চুপচাপ নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে প্রস্থান করলো। অর্ণ এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আহানের বুকের ক্ষতটা দেখলেই অপরাধ বোধ জাগে কেমন। এই হাতে ছেলেটার বুকে আঘাত করেছে সে, যদিও সেটা ভুলবশত হয়েছে। মায়ের সাথে হাসতে হাসতে ভার্সিটিতে প্রবেশ করছিল হৃদি। ঠিক তখনই দেখতে পায় মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে গেট দিয়ে প্রবেশ করছে একটি ছেলে। মায়ের ভ্রু কুঁচকে গেছে। হৃদিও কিছুটা অবাক হয়। ছেলেটা বারবার ব্যাগ টানছে। তা দেখে অনেকেই হেসে চলেছে। চুলে সম্ভবত তেল মাখানো। মায়ের হৃদির দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। হৃদি চলে গেল। মায়া এক পা দুপা করে অন্যের দিকে এগিয়ে গেল। ছেলেটার ভরাট মুখ দেখে মায়া যেন মায়ে পড়ে গেল। হৃদি দূর থেকে দেখে কি মনে করে যেন আবার ফিরে এলো। চশমাটা ঠিক করে অন্য বলল, থার্ড ইয়ারের ক্লাস কোন দিকে আপা? আপা শব্দটা শুনে মায়ের ইচ্ছে হলো অর্ণের গালে ঠাস করে চড় বসে দিতে। তবে নিজের মনে সেই ভাবনাটিকে ফেলে দিয়ে বিরক্তি নিয়ে বলল, আসো আমার সাথে। আর আপা কি ভাষা? কেন আপা? হোয়াট রাবিশ ইডিয়েট, আমরা সেম ব্যাচ। আর আপা কোন কালের ল্যাঙ্গুয়েজ? গাইয়া গাইয়া ভাব কেন তোমার? চেহারা তো মাশাআল্লাহ। দাঁত কেলিয়ে হাসলো অর্ণ। ওর এমন উদ্ভট স্বভাব দেখে মায়া বলল, এই তুমি কি মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছো? হুম। কি? চমকিত কণ্ঠ হয়ে বলল মায়া। অর্ণের বেশ মজা লাগছে। মাথা চুলকিয়ে বলল, ইয়ে না মানে আমার গ্রামের সবাই তাই বলে, তাই বললাম। হুম। আশ্চর্য। মায়ের পিছু পিছু ক্লাসে প্রবেশ করলো অর্ণ। হৃদিকে দেখে একটুও চমকালো না, বরং ঠোঁটের কোণে রহস্যময় একটি হাসি ঝুলিয়ে রাখলো। যদিও সেই অদৃশ্য হাসিখানা কেউ দেখতে পেল না। হৃদির পাশে এসে ধপ করে বসলো মায়া। ওয়াটার বোতল থেকে পানি নিয়ে তা পান করলো। ছেলেটাকে চেনো? তুমি গাইয়া টাইপ, কেমন যেন অদ্ভুত। ও। ক্লাসের স্যার আসলেন। সকলে দাঁড়িয়ে সম্মান জানালো। স্যার অ্যাকাউন্টিং পড়ানো শুরু করলো, যার আগামাথা কিছুই বুঝতে পারলো না অন্য। মেডিকেল স্টুডেন্ট হয়ে কি করে অ্যাকাউন্টিং বুঝবে? মায়া পেছনে তাকাতেই হকচকিয়ে উঠলো অর্ণ। মায়ের দৃষ্টিতেও কেমন যেন মায়া রয়েছে। অর্ণ নিজেও কেমন যেন খটকার মাঝে পড়লো। মায়া এক ফালি হাসলো। অর্ণ সেই হাসিটা গ্রহণ করে বইয়ের দিকে নজর দিল। ব্যাগে থাকা ফোনটা ভাইব্রেশন হচ্ছে। অর্ণ অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। কানে থাকা ছোট্ট হেডফোনটা অন করে দিল। ওপাশ থেকে আহার বলল, দোস্ত কোন জায়গায় ফেললি আমায়? সায়েন্সের কিছুই বুঝি না আমি। আরে আমিও তো অ্যাকাউন্টিং এর আগা মাথা বুঝি না। বসে থাক, কিছু দিনেরই তো বিষয়, তারপরই চলে যাব। একটা মেয়ে পটাবো ব্যাস। একটা মেয়েই কিন্তু। আরে হ্যাঁ, একটাই জাস্ট। অলরেডি একটাকে কেমন যেন লাগছে। দ্রুত পটা, না হলে আমি শেষ হয়ে যাব। আরে থাম তো, তুই রাখ এখন। কল কেটে দিল অর্ণ। ছেলেটা লক্ষ্য করলো মায়ের দৃষ্টি কেমন চারপাশে ঘুরপাক খাচ্ছে। অদ্ভুত ভাবে দেখছে ওকে। মনটা কেমন কুগাইছে। ছেলেটার কপালে সরু ভাঁজ পড়লো। মায়া কি শুধুই মায়া, নাকি রহস্যময়ী মায়া স্বাভাবিক, আর মায়া অতিরিক্ত অস্বাভাবিক? দুজনকেই কেমন যেন লাগছে ওর। আর মনে হেঁটে যাচ্ছিল করিডোর দিয়ে। কখন হৃদির উপর এসে পড়লো খেয়ালই নেই। ধাক্কা দিয়ে অন্যকে ফেলে দিল হৃদি, যার ফলে সকলে হাসাহাসি করছে। বেশ অপমান বোধ হলো অর্ণের। মাথাটা নিচু করে নিজের রাগকে প্রশমিত করলো। এই মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে। এই তুমি কি চোখে দেখতে পাও না? এতক্ষণ রাগে কণ্ঠে কথা বললো, এবার হৃদির খারাপ লাগা শুরু হলো। মায়া এসে পাশে দাঁড়ালো। হৃদিকে টান দিয়ে একটু সরিয়ে দিল। ব্যথিত কণ্ঠে, একটু বেশি বেশি করে ফেললাম। আরে কিসের বেশি বেশি, সব ঠিকঠাক। ওকে কেমন যেন লাগছিল আমার। কিন্তু ছেলেটাকে সরলই মনে হচ্ছে। আমরা তো তাই মনে হয়। আচ্ছা আসো আমরা যাই। হৃদির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো মায়া। পেছন ফিরে অর্ণকে দেখলো হৃদি। সেটা চশমা পরিষ্কার করতে ব্যস্ত। মায়ের দিকে হতাশা নিয়ে তাকালো মেয়েটা। শুধু শুধু অর্ণকে সন্দেহ করলো মায়া। অবশ্য মায়ের কাজই তো যাকে তাকে সন্দেহ করা। ক্লাসের সবাই বেশ মনোযোগী হয়ে ক্লাস করছে, কারণ কিছুদিন পর পরীক্ষা। অর্ণ করলো চরম বিপাকে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে কি করে অ্যাকাউন্টিং এর পরীক্ষা দেবে? এদিকে আহান তো যায়। সায়েন্সের ক্লাস করতে বেশ বেগ পেতে হচ্ছে ওকে। ব্রেক টাইমে টেবিলের উপর মুখ গুজে দিয়ে আহান বলল, আমার মাফ কর ভাই, আমি আর ক্লাস করতে পারবো না। শরীর কাঁপছে আমার। কি সব বলে, সব মা আমার মাথার উপর দিয়ে যায়। তুই আমাকে এই ভালোবাসিস? সবটা হয়েছে ওই শালা সাব্বিরের জন্য। ওকে পেয়ে নেই, জ্যান্ত গিলবো আমি। আহান, সাব্বির ছাড়া ও আমার একটা লক্ষ্য আছে। অর্ণ, তুই কি কোনোভাবে সেদিন ওই মেয়েটাকে? ভ্রু কুঞ্চিত করে অর্ধেক কথা বলে আহান। অর্ণের ঠোঁটের কোণে বাঁকা হাসি। আহানের বেশ খারাপ লাগলো। গলায় মৃদু জোর এনে বলল, দেখ, অন্য মেয়েটা ভালো। তাছাড়া তোর মুখ তো দেখেনি, তবু কেন শাস্তি দিবি ওকে? সেটাই। তবে অন্য যা বলে তাই করে। আচ্ছা ঠিক আছে,
শাস্তি দিবি, ভালো কথা, কিন্তু কোনোভাবে প্রেমের ফাঁদে ফেলিস না প্লিজ। অর্ণব পূর্ণদৃষ্টিতে তাকালো। আহান বলল, মেয়েটা সত্যি ভালো। কিরে ভাই, প্রেমে পড়ে গেলি নাকি? তেমনটা নয়, দেখ তোর সাথে কোন কাজটা করি না আমি। তবে তুই যখন ভালো কাউকে। কথার মাঝে আহানকে থামিয়ে দিল অর্ণব। ছেলেটার চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের রগ স্পষ্ট। টেবিলটা খামচে ধরে চাপা রাগ নিয়ে বলল, ভুল ভুলই হয়, আর আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। আর ওরা নিরাপদ? আচ্ছা, মেয়েটার কথা বাদই দিলাম, তবে পূর্বকে কেন বাঁচালি তুই? ওকে কোন দিক থেকে নিরাপদ মনে হয়? শালা হারামির বাচ্চা ওই পূর্ব। অন্য এগুলো কেমন বাসা? আহানের প্রতিবাদে তার ছিল আসলো অর্ণব। চাপা হাসির গুঞ্জন ফেলে বলল, সবাই এক। ব্যথিত হলো আহান। অন্যের হাতটা ধরতে তা ছাড়িয়ে দিল ছেলেটা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, পূর্ব এর বিষয়ে খোঁজ নিয়ে দেখ কার সাথে বিছানা মাতাতে ব্যস্ত। ওর মতো লাফাঙ্গার দুটো নেই। আর ফারদার ওকে আমার ভাই বলে সম্বোধন করবি না, কারণ সামাদ চৌধুরীর পাপও, বুঝলি? কলঙ্ক ও। অর্ণ চলে গেল। টেবিলে হাত রেখে তাতে মাথা গুঁজে দিল আহান। ছেলেটার মনে একটুও শান্তি নেই। ক্লাসে বারবার মায়া অর্ণের দিকে তাকাচ্ছে। অর্ণ এবার খুব বিরক্ত হলো। মেয়েটার দৃষ্টিতে প্রেম কম, সন্দেহ বেশি। কে এই মায়া? ক্লাসে টিচার প্রবেশ করায় ধ্যান থেকে বেরিয়ে আসলো অর্ণ। চশমাটা ঠিক করে বই নিয়ে বসলো। স্যার সবাইকে বুঝিয়ে বললেন, স্টুডেন্ট, খুব দ্রুত একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ক্রিকেট ম্যাচ হবে, ক্লাস বনাম ক্লাস। তোমাদের জন্য রইল শুভকামনা। কে কে অংশগ্রহণ করবে নামের তালিকা জমা দিও। ওকে স্যার। সবাই একযোগে বলে উঠল। চাপা উত্তেজনায় ভরে গেছে ক্লাস। তবে সামনে পরীক্ষা রেখে ম্যাচ দেওয়াটা উচিত হয়নি। হতাশার শ্বাস ফেলল অর্ণ। হৃদি এসে বলল, একটা কথা বলবো? জি বলুন। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ধক করে ওঠে অর্ণের মন। হৃদি ওকে চিনে ফেলল না তো? প্রসঙ্গ স্বাভাবিক করতে অর্ণ বলল, হয়তো রাস্তায়। হতে পারে। এনিওয়ে, তুমি এত চুপচাপ কেন থাকো? আর তাছাড়া এই যুগে এসে কোনো ছেলে ভার্সিটিতে চুলে তেল ইউজ করে আসে? আর তেল দিও না, কেমন যেন বোকা বোকা লাগে। জি। তুমি কি সর্বভাষী? বাক্যটি পেছন থেকে বলল মায়া। অন্য যেন কিছুটা ঘাবড়ে গেছে। মায়া বেশ খুঁটিয়ে দেখলো ওকে। ও হ্যালো, ওতে হারিয়ে গেলে। জি আপা। রাগে দুঃখে মায়ের ইচ্ছে হলো অন্যকে মেরে ফেলতে। একই ক্লাসে পড়ে, ওকে আপা বলে সম্বোধন করে। হৃদি মুখ টিপে হাসছে। মায়া গট গট শব্দ তুলে চলে গেল। হৃদি এক পলক তাকিয়ে বলল, আমি যতদূর বুঝি, আর যাই হোক, তুমি বোকা নও, তবে তেলের জন্য কেমন যেন লাগে। ও। তুমি আমাকে ইগনোর করছো? না তো। হতাশা ভরা শ্বাস ফেলল হৃদি। এই কার পাল্লায় পড়লো? মায়ের জন্যই এমনটা হচ্ছে। প্রতিটা ছেলেকে সন্দেহের তালিকায় রেখে দিয়েছে। কি আশ্চর্য। বাসায় ফেরার সময় মায়ের সাথে কথা বলছিল হৃদি। মায়ের দিকে পূর্ণ নজর ফেলে হৃদি বলল, আর কয় মাস থাকবে তুমি? বেশি নয়, 2 মাসের মতো। আসলে আমি বিগত বছরগুলো অনেক ভার্সিটি ঘুরেছি। সেখানে অনেকেই বাজে কাজের সাথে জড়িত, তবে মাফিয়া নয় কেউ। আমাদের টিমে পাগল হয়ে খুঁজে চলেছে। এদিকে বলতে গেলে আমি নতুন জয়েন করেছি, তাই চাপটা বেড়েছে। বাট মায়া, আমার মনে হয় না ওই ছেলেটা এমন কিছু। আই উইশ। আচ্ছা, আমি যাচ্ছি। হৃদি চলে গেল। মায়া একটি গাছের ছায়া এসে দাঁড়ালো। কেন যেন অন্যকে ওর সন্দেহ হয়। তবে অন্য যদি মাফিয়া হয়, তবে যেচে কেন আসবে ওর কাছে? ফুড কার্টে বসে 2 প্লেট চাউমিন শেষ করে দিল সাবির। সেটা গোগ্রাসে খাওয়া দেখে হা হয়ে গেছে আহানের মুখ। অর্ণ মুখ টিপে হাসছে। খেতে খেতে, দোস্ত, তোরা আমাকে এত ভালোবাসিস, আগে কেন বলিসনি? জানিস এই খাবারে কি আছে? কি? পয়জন। সাবিরের মুখ থেকে ছিটকে পড়লো খাবার। গলায় কিছুটা আটকে গেছে বোধহয়। বারবার গলায় হাত বুলাচ্ছে। ওর নাজেহাল অবস্থা দেখে গগন কাঁপিয়ে হাসতে লাগলো অর্ণ আর আহান। অর্ণের কাঁধে হাত রেখে কি দিলি ভাই? এক কথাতেই সব শেষ? এটাই অন্য চৌধুরীর খেলা। রাগে দুঃখে উঠে গেল সাব্বির। আহান বাধা দিয়ে বলল, খাবার ফেলে রাখতে নেই, খেয়ে নে সাব্বির। হারামিরা, তোরা সব সময় এমন করিস। মানছি আমি বেশি খাই, তাই বলে এভাবে অপমান? সাব্বির, এমন করছিস কেন? দেখ অন্য। আহান দীর্ঘশ্বাস ফেলল। বন্ধু মহলটা বড্ড খাপছাড়া। এক একজন এক একটা রহস্যময় বার্তা দিয়ে থাকে। অর্ণ বেশ কষ্ট করে সাব্বিরকে বসালো। অন্যদিকে ফিরে খাবার খাচ্ছে সাব্বির। হঠাৎ করে অর্ণ বলল, রিদিকে কিডন্যাপ করতে হবে। কেন? কাজ আছে।
সাব্বির খাবারটা পাশে রেখে দিয়ে বলল, তুই কি করতে যাচ্ছিস বলতো? হৃদির অসম্মান। ইউ মিন? সাব্বিরকে থামিয়ে দিল অর্ণব। চোখ ছোট করে বলল, আমি সেসব কিছু বলিনি, তবে হৃদিকে নিয়ে যেন সমালোচনা পড়ে যায় সেটাই করব আমি। দোস্ত। হৃদি তোর গার্লফ্রেন্ড লাগে? না। বোন? না। তাহলে এর মাঝে কথা বলবি না আহান। সাব্বিরের দৃষ্টিতে হতাশা। আহার নিজেও বুঝতে পারছে না হৃদিকে নিয়ে কেন এত সমস্যা অনেক। মেয়েটার দোষ একটাই, সেদিন ভুল সময়ে লাইব্রেরিতে এসে পড়েছিল। খাবারের বিল মিটিয়ে দিল অর্ণ। চুপি চুপি আহানকে কিছু একটা বলতেই সাব্বির বলল, কি বললে ওকে? তোকে কেন বলবো? অন্য, আমি কিন্তু তোর ডান হাত। এক্স্যাক্টলি। ডান হাতে কি করবে বাম হাত জানবে না, আর বাম হাত কি করবে ডান হাতে জানবে না। তুই কখনো আমাকে বন্ধু ভাবিস না। সাবিরের গোমরা মুখ থেকে বেশ মজা পেল অর্ণ। ইশারা করে চলে গেল আহান। সাবিরের কাঁধে হাত রেখে অনেকটা পথ আসলো। ঠিক তখনই চোখ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। কারোর সাথে কথা বলছে। বাঁকা চোখে তাকালে অর্ণ। মায়া নিজেই মায়া। আশ্চর্যজনকভাবে মায়াকেও কারো মায়ে পড়তে হবে, আর তা হলো অর্ণের মায়াই। কথা কমপ্লিট করে পেছন ঘুরতে আড়ালে চলে গেল অর্ণ। সাবির এক পলক তাকিয়ে অর্ণকে খুঁজে পেল না। কণ্ঠটা পরিষ্কার করে যে না ডাকবে তখনই ফিসফিস করে মায়া এখানে? চুপ হয়ে গেল সাব্বির। ভাবটা এমন যে কেউই ছিল না ওর সাথে। মায়া চলে যেতেই অর্ণ বেরিয়ে আসলো। মায়া পড়বে, মায়াই তবে। হৃদির কি দোষ? ওর কোনো দোষ নেই, আর এটাই ওর দোষ। তবে খারাপ কিছু করিস না দোস্ত। আরে না, পাগল নাকি? এমনিতে ও মেয়ে মানুষের প্রতি লোভ নাই আমার। ইহ জগতে কেউ বিট করে তাকিয়ে রইল। অর্ণ যদি আবার হিংস্র হয়ে যায় তবে হৃদির কপালে দুঃখ আছে। আর মায়া তো ফেসে গেছে। এই মুহূর্তে নিজের প্রতি রাগ হচ্ছে সাব্বিরের। কেন যে চ্যালেঞ্জ ছিল অর্ণকে, না হলে হয়তো মেয়ে দুটোকে এভাবে বিপদে পড়তে হতো না। অবশ্য মায়ের বিষয়টা আলাদা। সুফিয়ার মাথা টিপে দিচ্ছে অর্ণ। দাদির প্রতি প্রচন্ড ভালোবাসা ওর, আর বাবার প্রতি ক্ষোভ। সুফিয়া আয়নাতে নাতিকে দেখে চলেছেন। একটা ভুল দৃশ্য বাবা ছেলের সম্পর্কটা কতটা খারাপ করে দিয়েছে। 6 বছর পূর্বে সেই দুর্ঘটনায় কত কিছু আড়াল হয়ে গেল। চোখ ভিজে গেল ওনার। চোখ মুছে বললেন, দাদু ভাই, তোমার চোখ মুখ কেমন কেমন লাগছে? কেমন লাগছে দাদি আম্মা? শুকনো আর মনমরা। এমনিতেই আজ একটা কাজে যাব তো তাই। মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত তুমি। একটু নয় দাদি আম্মা, আসো তোমার খাবার নিয়ে আসছি আমি। আচ্ছা। অর্ণ চলে যেতে বালিশের নিচ থেকে ছবি বের করলেন সুফিয়া। একটা মহিলার ছবি, যার কোলে রয়েছে ছোট্ট একটি ছেলে। সুফিয়ার বুকটা হো হো করে উঠল। এই ছেলেটাও তো তার নাতি, কিন্তু কাছে নেই। দাদি আম্মা। অর্ণের কণ্ঠ কর্ণপাথরে ছবিটা লুকিয়ে ফেললেন তিনি। মৃদু হেসে বললেন, খাবার এনেছো দাদু ভাই? হ্যাঁ, খাইয়ে দিব। না থাক, তুমি যাও, ব্যস্ত দেখাচ্ছে। আচ্ছা। খাবার রেখে চলে গেল অর্ণ। দীর্ঘশ্বাস পেলেন সুফিয়া। মানুষের জীবন নিয়ে কল্পনা করে শেষ করা যাবে না। শপিং করে বাড়ি ফিরছিল হৃদি। ঠিক তখনই কালো গাড়ি এসে থামলো ওর নিকট। ভ্রু কুচি করে তাকায় মেয়েটি। তবে কিছু বুঝে ওঠার পূর্বেই টেনে গাড়িতে তুলে নিল ওকে। হঠাৎ আক্রমণ হওয়ার কারণে প্রতিবাদের সুযোগও হয়নি ওর। তবুও চাচানোর চেষ্টা চালালো। মুখ দিয়ে মৃদু গোঙানি শোনা গেল। অর্ণ বিকট হেসে বলল, বলেছিলাম না সুইটার, তোমাকে শাস্তি পেতে হবে, এবার বুঝবে মজা। রীতির বুকটা হু হু করে উঠল। অজানা ভয়ে বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হতে লাগলো। অর্ণের ভয়েস চিনতে পারেনি ও, কারণ ভয়েস পরিবর্তন করার মতন দারুণ একটি গুণ রয়েছে ছেলেটার। আহালকে নির্দেশনা দিতে মুখে স্প্রে করে দিল হৃদির। মুহূর্তে অর্ণের বুকে ঢলে পড়ল হৃদি। ফিসফিসে কণ্ঠে অর্ণ বলল, প্রচন্ড ভুগতে হবে তোমায়। হঠাৎ করে এলোমেলো করে দেওয়ার শাস্তি তো পেতেই হবে সুইটার। এখন কোথায় যাবি? শহর থেকে বহু দূরে। ওকে। গাড়ির গতি বাড়িয়ে দিল আহার। যদিও এই কাজে আহারের মন সায় দিচ্ছিল না, তবে অর্ণকে থামানোর শক্তি ও নেই ওর। হৃদির মুখটা বর্ণহীন হয়ে গেছে। বোতল থেকে একটু পানি নিয়ে মেয়েটার মুখ হালকা করে মুছিয়ে দিল। ছোট্ট বাচ্চাদের মতন করে আছে হৃদি। প্রচন্ড হাসি পেল অর্ণের। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে বলল, বাচ্চাদের মতো দেখতে হলে কি হবে? আমি শাস্তি কমাবো না বেবি। শহর থেকে দূরের একটি জঙ্গলের কাছে গাড়ি থামালো আহান। অর্ণ কখনো ভূতের ভয় পায় না, তবুও। আমি থাকি না। গাড়িটা অন্তত থাক। হুম। যদি কোনো বিপদ ঘটে? ঘটবে না। কিন্তু ভাই। বললাম তো যা। কথা বাড়ালো না আহান। গাড়ি ঘুরিয়ে চলে গেল। হৃদিকে কোলে নিয়ে জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করলো অর্ণ।
ঠান্ডা এক হাওয়া এসে ওর চোখ মুখ স্পর্শ করলো। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল পুরো শরীর। হৃদিকে আরেকটু চেপে ধরলো অর্ণ। এত নিষ্পাপ মুখ দেখলে ভয় কাজ করে কখনো? খড়ের বিছানায় হৃদিকে শুইয়ে দিল অর্ণ। ফিচেল হাসিতে রাঙা ওর মুখ। মেয়েটার সুন্দর মুখশ্রীতে ধীরে ধীরে ফু দিল। মেয়েটা এখনো জ্ঞানহীন। আশেপাশে জলাশয় নেই বললেই চলে। তাছাড়া এই ছোট্ট কুটিরটা নেহাতি শখের বসে তৈরি করেছে অর্ণ। নিজের সকল দুঃখ হতাশা ধামাচাপা দেওয়া হয় এখানে বসেই। আধ ঘন্টা পর চোখ পিটপিট করে তাকালো হৃদি। সতর্ক হয়ে গেল অর্ণ। মুখের মাস্কটা পরে নিয়ে হৃদির কাছে এলো। মেয়েটা মাথা চেপে বসে আছে। অর্ণ বলল, ঘুম কেমন হলো সুইটহার্ট? আপনি আপনি কে? ভুলে গেলে জান, আমি তোমার একমাত্র প্রেমিক। কি বলছেন এইসব? আর এটা কোথায়? তোমার শ্বশুর বাড়ি। কথাটা বলে হো হো করে হাসতে লাগলো অর্ণ। হৃদি এখনো পূর্ণ জ্ঞানে নেই। অর্ণ এগিয়ে এলো। মেয়েটার হাতটা স্পর্শ করতে আগুনের গোলার মতন জ্বলে উঠলো যেন। স্পর্শ করবেন না আমায়। তোমাকে স্পর্শ করার জন্যই তো নিয়ে এসেছি বেবি। দেখুন আপনার মতলব খারাপ। সেটা তো জানি আমি। মাথাটা চেপে ধরে রাখলো হৃদি। সব কেমন গুলিয়ে যাচ্ছে। হৃদির এমন হাল দেখে বেশ লাগছে অর্ণের। মুখ দিয়ে সুর বাজিয়ে বলল, চলো বেবি, কাজ শুরু করা যাক। কিসের কাজ? ভেঙে বলবো। দেখুন আমাকে ছেড়ে দিন। সন্ধ্যা হতে চলেছে, আমার বাড়ির লোক চিন্তায় আছেন। উফ সুইটহার্ট, তুমি তো বড্ড বেশি কথা বলো। কথার মাঝে হৃদির বাহুতে স্পর্শ করলো অর্ণ। মেয়েটার গা গিনগিন করে উঠল। চোখ ফেটে পানির স্রোত নেমেছে। চাপা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি দোষ আমার? কেন এভাবে তুলে নিয়ে এসেছেন? দয়া করে আমায় ছেড়ে দিন। ছাড়বো না। প্লিজ। এসব ঢং করবে না একদম। আমি যা বলবো, যা করবো তাই করবে তুমি। প্রচন্ড রাগ হলো হৃদির। হাত দিয়ে ধাক্কা দিয়ে দিল অর্ণকে। হঠাৎ ধাক্কায় পড়ে গেল অর্ণ। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করলো ছেলেটা। প্রচন্ড তেজ ওর। বিক্ষিপ্ত মন নিয়ে উঠে বসলো হৃদি। পালাতে যেতেই ঝড়ের গতিতে খপ করে ওর হাত ধরে নিল অর্ণ। পেছনে হাত মুচড়ে বলল, বড্ড তেজ তোর, তাই না? ছাড়ুন ছাড়ুন বলছি, ব্যথা লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি। ভেবেছিলাম ছেড়ে দিব, কিন্তু তুই সেটার মান রাখলি না। হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে হৃদি। চোখ থেকে অবিরত পানি ঝরছে। মৃদু আর্তনাদ করে বলল, দয়া করুন আমায় ছেড়ে দিন। কি ক্ষতি করেছি আপনার? এত সহজে তোর মুক্তি নেই। কথাটা বলে হৃদিকে ফেলে দিল অর্ণ। হাত লাল হয়ে গেছে। কান্না করতে লাগলো মেয়েটি। অর্ণের পাষাণ মনে একটু মায়া হলো না। হৃদির কান্নার শব্দে মাথা ধরে গেল অর্ণের। খুব রাগ হচ্ছে এখন। নিজেকে শান্ত রাখতে পারছে না কিছুতেই। মেয়েটার মুখে চাপ দিয়ে বলল, একদম কান্না করবে না। এসব নাটক বন্ধ করো। ব্যথা পেয়েছো তুমি, যত সব। হৃদি নাক টেনে কাঁদছে। অর্ণ এবার হুমড়ি খেয়ে পড়ল। হৃদির চুলের মুঠি ধরতে আর্তনাদ করে উঠল মেয়েটা। ওর হাত অর্ণের বাহুতে স্পর্শ করতে কেঁপে উঠল অর্ণ। হৃদিকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। এবার ভালো করে তাকালো অর্ণ। হৃদির মুখটা লাল হয়ে আছে। হাতের তালুর একটু নিচে বেশ ভালোই রকম রক্ত জমাট বেঁধেছে। মায়া হলো ওর। হালকা পায়ে এগিয়ে এলো। হৃদি ভয়ে কাঁপছে। অর্ণ মৃদু কণ্ঠে বলল, ডোন্ট ক্রাই, আই এম সরি, আই এম রিয়েলি সরি। পাষাণ মানুষের মুখ থেকে এমন শব্দ শুনে বিস্ফোরিত চোখে তাকায় হৃদি। কালো মাস্কের আড়ালে ছেলেটাকে দেখতে পেল না ও। অর্ণ ধীর হাতে হৃদির গালে স্পর্শ করলো। আমাকে স্পর্শ করবেন না একদম। হৃদি ভেবেছিল আবারও ওকে আঘাত করবে, কিন্তু ওর ধারণা ভুল করে দিয়ে মসৃণভাবে ওর গালে হাত বুলিয়ে দিল অর্ণ। হৃদির ভয় হচ্ছে, ভীষণ ভয়। অর্ণ বলল, রিয়েলি সরি। আমাকে রাগিও না আর। রাগ হলে মাথা কাজ করে না, কেমন? কে আপনি? মেয়েটার হঠাৎ প্রশ্নে থমকে গেল অর্ণ। চাপা কণ্ঠটা আরেকটু গাঢ় করে বলল, তোমার একদিনের পর। হোয়াট? মজা পেয়েছেন আপনি? এখন মজা করব। দেখুন, আপনি যদি কিছু করেন তো 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 আমি আপনাকে মেরে ফেলবো। ওয়েট ওয়েট, আমায় মারবে তুমি? আচ্ছা বসে আছি, মারো। 5 মিনিট সময় দিলাম। যত পারো আঘাত করো, কিচ্ছু করব না। হৃদি এক মুহূর্ত থমকে থেকে সত্যি সত্যি হাত দিয়ে কিল ঘুষি দিতে লাগলো ওকে। অর্ণ হাসতে হাসতে রসিকতার সুরে বলল, মেরে ফেলবে নাকি? একদম মেরে দিব। কে আপনি? আপনার মতলব কি? সামান্য ঝুঁকলো অর্ণ। হৃদি একটু পিছিয়ে যেতেই এক হাতে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। ছোটাছুটি করছে হৃদি। অর্ণ ফিসফিস করে বলল, এই ঘন জঙ্গলে একটা ছেলে একটা মেয়েকে কোন কারণে নিয়ে আসতে পারে সুইটহার্ট? এতক্ষণ পর সচকিত হলো হৃদি। চোখে মুখে ছড়িয়ে পড়লো আতঙ্ক। অর্ণ আরেকটু এগিয়ে বলল, কাম অন বেবি, লেটস। পুরো কথা শেষ করতে পারলো না অর্ণ। তার পূর্বে ভ্যাবা করে কেঁদে উঠলো হৃদি। অর্ণ যেন আহামক বলে গেল। এটা কোন স্টাইলের কান্না? এই মেহুস, কাঁদো কেন? দেখুন, আপনি কিছু করলে আমি আত্মহত্যা করব। করো, নিষেধ করেছে কে?
আশ্চর্য, আপনার পা ধরছি, আমাকে যেতে দিন। আগে পা ধরো। বৃদ্ধি হতাশার দৃষ্টিতে তাকালো। নেহাতি বিপদগ্রস্ত অনিচে থাকা সত্ত্বেও অর্ণের পা স্পর্শ করলো হৃদি। ফিক করে হেসে দিল অর্ণ। হাসতে হাসতে একদম হৃদির ওপর ঢলে পড়েছে যেন। হৃদি হালকা করে ধাক্কা দিল, তবে কোনো কাজ হলো না। অর্ণ হাসতে ব্যস্ত দেখে এক ছুটে লাগালো ও অর্ণের কপালে ভাঁজ সৃষ্টি হলো। হৃদির পেছনে পেছনে দৌড়াতে লাগলো। মেয়েটার ওড়না পড়ে আছে, সেদিকে আপাতত কোনো খেয়াল নেই। এখন লক্ষ্য বেঁচে ফেরা। অর্ণ মাঝপথে এসে হারিয়ে ফেললো ওকে। চিৎকার করে বলল, রিদি, ওয়ার আর ইউ? দেখো, আমাকে রাগিও না, তাহলে কিন্তু ছাড়বো না। ঘাপটি মেরে রইল হৃদি। চারপাশে চোখ বুলিয়ে অন্য পথে হাঁটা লাগালো অর্ণ। সুযোগটা কাজে লাগিয়ে ছুট লাগালো হৃদি। হাওয়ার মতো এসে ঝাপটে ধরল অর্ণ। সেটার গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে। হৃদি ছোটাছুটি করছে দেখে অর্ণ শান্ত কণ্ঠে বলল, ছেড়ে দিব, তবে এমনটা করবে না। শোনো, পালানোর চেষ্টা করলে বড় ক্ষতি করে দিব। সেটার হঠাৎ শান্ত কণ্ঠ শুনে থমকে গেল হৃদি। ছোটাছুটি বন্ধ করে দিল একদম। কোনো কথা না বলে হৃদিকে কোলে তুলে নিল অর্ণ। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবে। আপনার মুখই তো দেখলাম না। দেখা লাগবে না, এখন চুপচাপ থাকো। এতক্ষণ পর ওর খেয়াল হলো অর্ণের কোলে অবস্থান করছে। পুনরায় চেঁচাতেই অর্ণ বলল, আর একটা শব্দ করলে ফেলে দিব স্টুপিড। হৃদি তবুও চেঁচানো শুরু করলো। সত্যি সত্যি অর্ণ ওকে ফেলে দিল। এবার খুব জোরে চেঁচিয়ে উঠলো মেয়েটি। প্রচন্ড ব্যথা পেয়েছে কিনা। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অর্ণ। কাকে কিডন্যাপ করলো আজ তো এক রাম ছাগল। মেয়েটির চুল টানছে অর্ণ। বারবার এমনটা করায় বিরক্ত হচ্ছে খুব। তবে মুখে কিছু বলার উপায় নেই। কস্টেপ দিয়ে আটকে রেখেছে মুখ, আর হাত বেঁধে রেখেছে। অর্ণ যেন ছোট কোনো বাচ্চা, মেয়েটাকে সুশ্রী দিচ্ছে বারংবার। হৃদি কোনো মতে একটু সরে বসলো। অর্ণ চোখ রাঙিয়ে বলল, আর একটু দূরে গেলে প্রচন্ড খারাপ কিছু হবে। হৃদি মুখ দিয়ে শব্দ করছে। সে বোঝাতে চেষ্টা করছে, সব বুঝো না বোঝার মতন করছে অর্ণ। হৃদি এবার চোখ রাঙালো। তা দেখে হেসে কুটি কুটি অর্ণ। আস্তে আস্তে হৃদির ওপর পড়ে যাচ্ছে, তো আবার ওর চুল টানছে। এতটা অস্বস্তিময় সময় কখনো যায়নি হৃদির। খুব কান্না পাচ্ছে ওর। অর্ণ চোখ নামিয়ে বলল, খিদে পেয়েছে। খিদের কথা শুনে ভুলে যাওয়া খিদেটা চড়া হয়ে গেল। মাথা ঝাঁকালো হৃদি। ওর এত উত্তেজনা দেখে ব্যাগ থেকে কাপ নুডলস আর গরম পানি বের করলো অর্ণ। পেটে যেন হামাগুড়ি খাচ্ছে ইঁদুরেরা। বিষয়টা লক্ষ্য হতেই অর্ণ যেন ফোন দিয়ে আটলো। নুডলসের বক্স থেকে একাই নুডলস খেতে লাগলো। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল হৃদি, অথচ দিচ্ছে না অর্ণ। এবার হৃদি মুখ দিয়ে ডাকার চেষ্টা করলো, তবে অন্যদিকে ফিরে খেয়েই চলেছে অর্ণ। খিদের কারণে কান্না করে দিল হৃদি। অর্ণ ঘুরে বলল, এমন পেটুক কেন তুমি? খেয়ে খেয়ে ফুলে গেছে। ওজন কত? কোলে নিতে গিয়ে আমার ঘাড়ের রগ জেগে গিয়েছে। হৃদির ইচ্ছে হচ্ছে অর্ণের মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু কোনো উপায়ও নেই। অর্ণ হাসতে হাসতে ওর মুখের কাছে এলো। মুখ থেকে কষ্টে খুলতে গড়গড় করে হৃদি বলল, আপনি কি মানুষ? এমন অসভ্য কেন? একে তো ধরে নিয়ে এসেছেন, জানি না বাসায় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর খাবারও দিচ্ছেন না। আর কত সহ্য করব আমি? মেরে ফেলার ইচ্ছা থাকলে মেরে ফেলুন। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলেও কানে তুলল না অর্ণ। হৃদির মুখের সামনে খাবার নিয়ে বলল, হা করো। হাত খুলে দিন, আমি একাই খেয়ে নিব। না পালিয়ে যাওয়ার ধান্দা? আমার ভালো লাগছে না এসব। কি ক্ষতি করেছি আপনার? কিছু করনি, এখন হা করো, নয়তো এটাও পাবে না। হৃদি বুঝলো এমন পাষাণ লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই হা করে নিল। খুব যত্ন নিয়ে রুলস তুলে দিল অর্ণ। হৃদির চোখের কোণে জল চিকচিক করছে। ধীর কণ্ঠে, কান্না করিও না, বি স্ট্রং। তাছাড়া আমি কিছু করব না, কালকেই ছেড়ে দিব। সত্যি? মেয়েটা দৃষ্টি দেখে হাসলো অর্ণ। মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ সত্যি। হৃদির মনে কিছুটা স্বস্তি মিলল। অর্ণের ইচ্ছে ছিল হৃদির নামে বদনাম রটিয়ে দেওয়া, কিন্তু কেন যেন সিদ্ধান্ত বদলে নিল। তাছাড়া মেয়েটা যথেষ্ট ভয় পেয়েছে, আর ওর পেছনে এভাবে সময় নষ্ট করার মতন সময়ও নেই ওর কাছে। আকাশে চাঁদ, তবে পূর্ণাঙ্গ নয়, অর্ধচন্দ্র। হালকা আলোতে অর্ণের শরীরটা দেখা যাচ্ছে, তবে মুখটা দেখার উপায় নেই। মাস্কটা এমনভাবে লাগানো যে একটুও বোঝার উপায় নেই। ধীরে ধীরে অর্ণের কাছে আসতে লাগলো হৃদি। অর্ণ গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগটা যেন চাইছিল ও। হাত বাঁধা, তবে মুখ কষ্ট করে পেছনে ঘুরে যেই না মাস্কটা টান দিতে যাবে, অমনি হাসকা টান দিল অর্ণ। সোজা অর্ণের ওপর গিয়ে পড়ল হৃদি। চোখ মুখ খিচে বন্ধ করা, দীর্ঘশ্বাস ফেলে, বেশি করতে নিষেধ করেছিলাম, এর ফল কিন্তু ভালো হবে না। সরি, আর হবে না। যাও, নিজের জায়গায় গিয়ে ঘুমাও।
খুব চেষ্টা করেও অর্ণের ওপর থেকে উঠতে পারল না হৃদি। হাত পাজে বাঁধা। অর্ণ এক হাতে জড়িয়ে ধরে ফিচেল হাসি দিয়ে বলল, থাকো এইভাবে, এটাই তোমার শাস্তি। না আমি থাকবো না, প্লিজ আমাকে ছাড়েন। না, ছাড়বো না। প্লিজ। বেশি কথা বললে 2 হাতে জড়িয়ে ধরবো। হৃদি থম মেরে গেল। ছেলেটার চরিত্র নিয়ে দুটো প্রশ্ন মাথায় আসে। একবার মনে হয় ভালো, আর একবার মনে হয় ভালো না। এইভাবে থাকলে বোধহয় ওর দম বন্ধ হয়ে যাবে। নড়াচড়া করতেই জাপটে ধরল অর্ণ। হৃদির ইচ্ছে করছে মাটির ফাঁকে পড়ে মরে যেতে। কথা বলিও না, আর এত ভেবো না। আমি হালকা করে স্পর্শ করলাম যাতে আর কোনো মতলব না বের করতে পারো। ছাড়ুন প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। আগে ভাবা উচিত ছিল সুইটার। এতক্ষণ ভালো ব্যবহার করার একটাই কারণ, যাতে ওকে ছেড়ে দেয়। কিন্তু কোনো লাভই হলো না। এমন বাজে পরিস্থিতিতে কি করে আছে তা হৃদি ভালো জানে। সকাল সকাল ঘুম ভাঙে হৃদির। চোখ মেলে দেখলো অন্য ওকে জড়িয়ে আছে। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই। হতাশার শ্বাস ফেললো মেয়েটা। এভাবে একটা ছেলে জড়িয়ে থাকাটা কতটা অস্বস্তির আর খারাপ লাগে তা এমন পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। হৃদি কেমন অনুভূতি হারিয়ে ফেললো। এই পরিস্থিতি তার কাম্য নয়। এ এক যন্ত্রণাময় সময়। টলমলে চোখে তাকালো অন্য। হৃদিকে দেখে ঠোঁট প্রসারিত করলো, তবে মাস্কের কারণে সেটা দেখা গেল না। গুড মর্নিং। গুড মর্নিং। অর্ণের চোখে মুখে তার ছিল, যদিও সেসব দেখতে পেল না হৃদি। ব্যস্ত হয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়। দিব, তবে আজ না, কাল। কি? হৃদির চোখ গোল গোল হয়ে গেছে। অন্য কিছু বলবে ঠিক তখনই ফোনটা বেজে উঠল। একটু আড়াল হতেই ফোনের ওপাশ থেকে আহান বলল, ভাই, মায়া সম্পর্কে সবটা জানতে পারিনি আমরা। ওকে, কতটুকু জেনেছিস? খবর আছে মায়া কোনো ইনভেস্টিগেশনে এসেছে। চিন্তিত হলো অর্ণ। হৃদি ভ্যাভা করে কান্না শুরু করে দিয়েছে। অর্ণ এক পলক তাকিয়ে হাসলো, বলল, ওকে, দেখি কি করা যায়। আচ্ছা শোন, হৃদির ফ্যামিলি থেকে কি অবস্থা? পাগলা কুত্তার মতো ঘুরছেন ওনারা। মেয়েটা ঠিক আছে তো? শি ইজ ফাইন। ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ কানে এসে লাগলো। অর্ণ একবার তাকালো হৃদির দিকে। আজই দিয়ে আসবে? তাহলে রাখছি। রাখ। তার আগে বল, আমি কি খুব খারাপ? আমার জানা মতে না। না হলে তোর সাথে এতগুলা বছর পার করতাম না। শালার কপালটাই খারাপ। যতই খারাপ হওয়ার চেষ্টা করি আমি কিছুতেই পারি না, কিন্তু পুরো দেশ জানে আমি হলাম মাফিয়া। তুই চাইলেই সুন্দর জীবন কাটাতে পারিস স্বর্ণ, কতবার বললাম, বাট তুই। ছাড় না দোস্ত, জীবন বড় অদ্ভুত। আর আমি তো পাগল। এই পাগলকে ভালোবাসিস তুই? ওপাশ থেকে কোনো উত্তর করলো না আহান। পাপ বয়ে বেড়াচ্ছে ছেলেটা। আর কতদিন লড়াই করবে ও? অর্ণকে সৎ পথে ফিরিয়ে আনার কোনো পথই বাকি নেই। তবে ছেলেটা মাফিয়া হয়েই থাকবে। অথচ প্রতিটা কাজের পেছনে ভালো কোনো উদ্দেশ্য থাকে। তবে সেই উদ্দেশ্য ঠিক কতটা সফল হয়? হৃদির পাশে গিয়ে ধপ করে বসলো অর্ণ। হৃদি অদ্ভুতভাবে তাকালো। এই মুহূর্তে মাস্ক পরা ছেলেটাকে বিপজ্জনক মনে না হলেও সাংঘাতিক শয়তান মনে হচ্ছে। অর্ণ নিজের কণ্ঠ পরিবর্তন করে বলল, মায়াকে চিনো? হ্যাঁ, কেন? কে সে? আমার বান্ধবী। এর বাইরে? আমার কলেজে পড়ে। এর বাইরে? আপনি কি জানতে চান? আমি বুঝতে পারছি না। মায়ার একটা আলাদা পরিচয় আছে, সেটা বলো। আমি জানি না। মিথ্যে বলবে না রিদি, ভয়াবহ কিছু হয়ে যাবে। আমি মিথ্যা বলছি না। তর্ক করে যাচ্ছ আবার, দ্রুত উত্তর দাও। বললাম তো জানি না। এত জোরে চেঁচিয়ে উঠলো যে আশেপাশে থাকা পাখিগুলো ডানা ঝাপটা দিয়ে চলে গেল। এক পলক চোখ বুলিয়ে দেখলো অন্য। হৃদির গায়ে স্পর্শ করতে গিয়েও করলো না। মেয়েটা বেশ চতুরতার পরিচয় দিয়েছে। অন্য ধীর কণ্ঠে শুধালো, তুমি সত্যিই জানো না মায়ার পরিচয়? না, জানি না। মিথ্যে বলবে না রিদি, পরিণাম খারাপ হবে। আমি পাই না ভয়, বলবো না আমি। এমন সোজা আর জোরালো জবাবে রেগে গেল অন্য। চট করে থাপ্পড় মেরে দিল হৃদির গালে। মেয়েটা যেন হিংস্র রূপ ধারণ করেছে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মেরে ফেলুন, তবুও বলবো না। আমি ড্যাম শিওর আপনি সেই মাফিয়া যার ভয়ে কাঁপছে দেশ। দেখো রিদি, তুমি ভালোই ভালোই বলো পরিচয়। বলবো না, বলবো না, বলবো না। রিদি। একটুও নড়ল না মেয়েটা। রাগ সংবরণ করলো অন্য। হৃদির মাথায় হালকা করে স্পর্শ দিয়ে বলল, এখনো সময় আছে, প্লিজ বলো। বলবো না। তাহলে এখানেই পড়ে থাকো। রাগে গজগজ করতে করতে চলে গেল অন্য। পেছন থেকে হৃদি বলল, আমি কি ক্ষতি করেছি? এই ভরা জঙ্গলে আমাকে কেন নিয়ে এসেছিলেন? কি আপনার উদ্দেশ্য? একটাও কথা বলো না অন্য। চলে গেল হৃদিকে ফেলে। মেয়েটার হাত পা বাঁধা। কোনো মতে খড়ের বিছানায় গায়ে এলিয়ে দিল হৃদি। চোখ মুখ লাল হয়ে আছে। শক্ত থাকার চেষ্টা করেও পারছে না শক্ত থাকতে। পাগল হয়ে গেছি স্বর্ণ, ভরা জঙ্গলে মেয়েটাকে ফেলে এসে পড়লি। বুঝতে পারছিস এর পরিণাম? আই ডোন্ট কেয়ার।
ভাবলেশীন ভাবে সিগারেট খেতে লাগলো অর্ণ। আহান ওর বাহু ঝাঁকিয়ে বলল, মানলাম আগে দুটো মেয়ে তোর সাথে প্রতারণা করেছিল, সেই কারণে দুজনের অবস্থা খারাপ করে দিয়েছিস। একজন অন্ধ আর একজন পঙ্গু হয়ে আছে, কিন্তু হৃদির কি দোষ? ওর দোষ কিছুই না, আমার ইচ্ছাতে আমি শাস্তি দিলাম। মায়ার বিষয় বললেই ছেড়ে দিতাম আমি। দোস্ত, ওর পরিবার পাগলের মতো খোঁজাখুঁজি করছে। সো পাষাণ হলি কবে? আগেই ছিলাম, দেখতে পাসনি হয়তো। নিজের চুলগুলো নিজেই খামচে দিল আহান। অর্ণের গাল টিপে দিতে ইচ্ছে করছে। পরক্ষণে মনে পড়ে যায় ছেলেটা পরিস্থিতির শিকার। মনকে শক্ত করে বোঝায় হৃদিকে নিয়ে আসবেও। এক পা যেতেই অর্ণ বলল, যাওয়ার প্রয়োজন নেই, আমি গিয়ে নিয়ে আসছি, তোরা মায়ার পিছনে। আশ্চর্য, একটু আগে যখন বললাম তখন কেন চুপ হয়েছিলি? উত্তর করলো না অর্ণ। সিগারেটটা ফেলে হাঁটা লাগালো। আহান ফোন করে সাব্বিরকে আসতে বলল। সাব্বির গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকায় আহান বেশি কিছু বলল না। বেরিয়ে পড়লো মায়ার পিছু নিতে। মায়া সান্ত্বনা দিচ্ছে হৃদির পরিবারকে। পাশে বসে আছেন আতাউর। কথা শেষ করে ইশারা করলেন তিনি। মায়া বের হয়ে গেল। হৃদির সাথে কারো কারো রিলেশন ছিল? ও স্যার, আমি এটাই ভাবছিলাম হঠাৎ করে উধাও হলো কি করে। তবে কি তাদের কাজ? আটকে উঠলো মায়া। দুদিন ভার্সিটি বন্ধ আছে, তাই ভার্সিটির কারোর সাথে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। আতাউর চিন্তিত কণ্ঠে বললেন, স্যার এবার খুব রেগে আছেন। বাট আমরা তো কাজ করছি স্যার। ফস করে দম ফেলেন আতাউর। হতাশার দৃষ্টি মেলে বললেন, সফলতা নেই কেন? সেটাই, আমি বিগত দিনগুলোতে অনেক ভার্সিটিতে করলাম, বাট লাভ হলো না। বাক শক্তি হারানোর পূর্বে ফজল স্যার বলেছিলেন ভার্সিটির কথা। ভার্সিটির কোনো স্যার বা স্টুডেন্ট এমন কাজ করছে ভেবে তো খোঁজ লাগালাম। এখন কি করবো স্যার? জানি না মায়া, মাথা কাজ করছে না। সামাদ একের পর এক কল করে যাচ্ছে। সবাই বলছে খোঁজ চলছে, কিন্তু সঠিক রেসপন্স নেই কোনো। এর মতো অবস্থায় ওনার ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। সুফিয়া লেবু শরবত দিয়ে বললেন, এভাবে চিন্তা করিস না, পাগল হয়ে যাবি। আম্মা, বুঝতে পারছো না? একটা মেয়ে নিখোঁজ, যা তা হতে পারে। আর তাছাড়া মেয়েটা আমার কাছের বন্ধুর মেয়ে। খোঁজ কর, তবে একটু সাবধানে বাবা। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আম্মা, ফ্যাল করে তাকিয়ে রইলেন সামাদ। একটা মিথ্যে ওনার জীবনকে শেষ করে দিচ্ছে। একজনের পাপ হয়তো সবাইকে বয়ে বেড়াতে হচ্ছে। কুটিরে এসে হৃদিকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় অন্য। চারপাশে চোখ বুলিয়েও যখন পেল না, তখন চিৎকার করে উঠল, তুমি আছো এখানে? রিদি থাকলে প্লিজ সাড়া দাও। রিদি হোয়ার আর ইউ, প্লিজ সাড়া দাও। কোনো সারা শব্দ পেল না অন্য। কুটির থেকে বেরোলো জঙ্গলে। চারপাশে আধার নেমে এসেছে প্রায়। বাড়ির পেছনটা যেতেই চোখে পড়ল স্লিপার। বুকটা মোচড় দিয়ে উঠল ওর। মেয়েটার গায়ে মাটি লেগে আছে। বিধ্বস্ত শরীরটা দেখে অন্যের মন গলে গেল যেন। ওর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে ধীরে ধীরে হৃদির মুখে থাপ্পড় দিতে লাগলো। চোখ মেলে তাকাতেই ভয় পেল হৃদি। চিৎকার করে উঠে অর্ণকে জড়িয়ে ধরলো। বলতে লাগলো, যা যা, আমি তোদের কিচ্ছু করব না। যা যা, আমাকে ছেড়ে দে। অর্ণ বুঝতে পারলো হৃদি ভয় পেয়েছে খুব। ধীরে ধীরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, ভয় পেও না, এখানে কেউ নেই, শুধু আমি। চোখ মেলে তাকালো হৃদি। অর্ণের গায়ে জোরে ধাক্কা দিল। ইচ্ছে মতো কিল ঘুষি দিতে লাগলো। অর্ণ টু শব্দও করলো না। মেয়েটাকে এক হাতে জড়িয়ে রাখলো শুধু। ভালো লাগছে না একদমই। এসব কিছু একদমই উচিত হলো না। হৃদিকে বিনা দোষে শাস্তি পেতে হলো। গাড়ি ড্রাইভ করেছে অর্ণ। পাশে ঘাপটি মেরে আছে হৃদি। কোনো কথাও বললো না। সারাদিন না খাওয়া। কাল রাতের দিকে একটু নুডলস পড়েছিল পেটে। একটা ধাবার সামনে গাড়ি থামালো ছেলেটা। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল হৃদি। অর্ণ খাবার এনে বলল, খাও। খাবো না। এমনিতেই উইক, খেয়ে নাও। খাবো না আমি। একজন মাফিয়ার থেকে কিছুই নিব না আমি। বেশি কথা বলছো তুমি। আরো বলবো, মাফিয়া, শয়তান, লম্পট। আরো কিছু? চোর, বাটপার সবই বলো। তবে ভুলে যেও না, কাল সারা রাত আমার সাথে জঙ্গলে কাটিয়েছো তুমি। আমি কিছু করেছিলাম কি? মাথাটা নিচু করে ফেললো হৃদি। নাক টেনে খাবারটা তুলে নিল। প্রচন্ড খিদেতে গোগ্রাসে খেতে লাগলো। অর্ণ ব্যথার স্বরে বলল, সরি, তোমার সাথে এমন করা উচিত হয়নি আমার। জুতো মেরে গুরুদান। তাচ্ছিল্য করো না, ফল ভালো হবে না। দেখেছি কি খারাপ তার ফল। এখন আর ভয় লাগছে না। আমাকে অর্ধেক মেরেই ফেলেছেন। কি? মুখ ঘুরিয়ে নিল হৃদি। গাড়ি ঘুরিয়ে টান দিল অর্ণ। হৃদি চুপচাপ খাচ্ছে। ভালো লাগছে না ওর। কি করবে আর কি বা বলবে। ক্লান্ত শরীরটা বেডে এলিয়ে দিতেই ঘুম এসে ভর করলো অর্ণকে। হৃদিকে পৌঁছে দিয়ে সোজা চলে এসেছে। এই লুকোচুরি হামাগুড়ি সবকিছুর অবসান ঘটাতে হবে। এভাবে আর কতদিন চলবে। ঘুম ভাঙলো কারো স্পর্শ পেয়ে। চোখ খুলতে একটি অবয়ব রুম থেকে প্রস্থান করলো। অর্ণের মুখে ছড়িয়ে আছে অশ্রুকণা। নতুন কিছু নয় এটা।
সামাদের চোখের জল খুব ভালো করে বুঝতে পারলো অর্ণ। তবে মায়া হলো না, হলো শুধুই বিদ্রুপ। ভার্সিটিতে পা রাখতেই মায়া প্রশ্নের ঝুলি সাজিয়ে দিল। হৃদি কোনো মতে ইগনোর করলেও মায়া ছাড়ার পাত্রী নয়, একেবারে আঠার মতন লেগে আছে। হৃদি বলল, ওকে বলছি। বলো। আসলে কাল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছিলাম। মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না হৃদির। কেন যেন সত্যটা বলতে পারছে না মেয়েটা। মায়া বিশ্বাস করছে না থেকে হৃদি বলল, আসলে আমরা দেখা করতে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায়, যার ফলে আটকে পড়ি সেখানেই, আর সেই কারণেই আসতে পারিনি। ওহ, বাট ফোন করে কিছু জানতে পারতে। ফোন সুইচ অফ ছিল, চার্জ ছিল না কারোটায়। ও আচ্ছা, ঠিক আছে। মৃদু হাসলো হৃদি। মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। বুকটা কেমন করছিল, মনে হচ্ছিল এখনই ধরা পড়ে যাবে। ক্লাসে অন্যমনস্ক হৃদি। অন্য সেটা লক্ষ্য করে শ্বাস ফেলল। ক্লাস শুরু হতেই স্যার বললেন, তো গত সপ্তাহে যারা নাম দিয়েছিলে তারা প্রস্তুত তো? এবার কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। সকলে উত্তেজিত হয়ে পড়ল। অর্ণ নিজেও নাম দিয়েছিল। ক্ষেত মার্কা স্টাইল হলেও কিছু করতে হবে, যার ফলে মায়া প্রেমে পড়বে। ক্লাস শেষে সবাই মাঠে আসলো, হই হুল্লোড় পড়ে গেছে। সবাই বেশ আনন্দ উল্লাস করছে। একে একে অনুশীলন শুরু হলো। অর্ণকে কেউ পাত্তা দিচ্ছে না। চশমা ঠেলে একটা ছেলের কাছে গেল অর্ণ। ছেলেটা হাসতে হাসতে বলল, তুমি পারবে না খোকা। যার ফলে সবাই হাসাহাসি শুরু করে দিল। অর্ণের ইচ্ছে হলো ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, তবে চুপ করে রইল। একে একে খেলছে সবাই। অর্ণ শুধুই ফিল্ডিং করে যাচ্ছে। সকলে হাঁপিয়ে গেলে অর্ণ ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেল। ঠিক তখনই একটা ছেলে এসে বলল, ফিল্ডিং কর তুই, এভাবে সময় নষ্ট করিস না। চৌ মেরে ব্যাটটা নিয়ে গেল। অর্ণ দাঁতে দাঁত চেপে সব সহ্য করলো। মায়ের দিকে তাকিয়ে দেখলো চারপাশে চোখ বুলাতে ব্যস্ত। অর্ণকে যেন দেখছেই না। মেয়েটাকে বাগে ফেলা বড্ড দুষ্কর না হয়ে যায়। ক্রিকেট খেলা শুরু হবে এখনই, থার্ড ইয়ার আর ফাইনাল ইয়ারের খেলা। সকলের মাঝে উত্তেজনায় ভরপুর। অনুশীলনে ফিল্ডিং ভালো করায় অর্ণকেও সিলেক্ট করা হয়েছে। তবে সবার শেষে ওর নাম। টস করা শুরু হলো। টসে জিতে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিল। অর্ণ যদিও অলরাউন্ডার, তবে ওকে বল করার সুযোগ দেওয়া হলো না। দলের নেতা বল করায় 1 ওভারে 22 রান চলে গেল। শর্ট টাইমের ম্যাচ হওয়াতে টি10-এ খেলা হবে, অর্থাৎ 10 ওভার করে। প্রথম ওভারে 22 রান পেয়ে প্রতিপক্ষ দল বেশ প্রফুল্ল। থার্ড ইয়ারের মাথায় হাত। তবে ক্যাপ্টেনকে কিছু বলার সাহস কারো নেই। পরের ওভারে ওয়াইড বল হলো 2টো, যার ফলে এক্সট্রা 2টো রান পেয়ে গেল। সবাই যেন ঝিমিয়ে গেল। যা তা অবস্থা একেবারে। হৃদির কাঁধে মাথা রেখে মায়া বলল, এরা হারবে নিশ্চিত। কি প্লেয়ার দেখেছো? কেউ চশমা পরা তো কেউ শুকনা গাছে। দেখা যাক না, দেখে নিও। মৃদু হাসলো হৃদি। গ্যালারিতে বসে বসে চারপাশে চোখ বুলালো হৃদি। ভেতরটা আনচান করছে। হেরে গেলে সিনিয়র গার্লদের টিট দিতে হবে। কপালে হাত দিয়ে আনমনেই হৃদি বলল, কেন রে রিদি, কেন এই হাবাদের সাপোর্ট টানতে গিয়ে সিনিয়রদের সাথে চ্যালেঞ্জ নিলি? ঠিক তখনই একদম বাউন্ডারির কাছ থেকে ক্যাচ ধরে নিল অর্ণ। পুরো মাঠে হইচই রটে গেল। হৃদি তো লাফিয়ে উঠল। মায়া তখন নিশ্চুপ, কেন যেন খুশি হতে পারল না। অর্ণকে কেমন যেন লাগে ওর। হৃদি মায়ের হাত চেপে বলল, দেখলে কি সুন্দর আউট হয়ে গেল? উফ, কি আনন্দ হচ্ছে। উত্তরে শুধু হাসলো মায়া। এতক্ষণ পর সবাই যেন অন্যের দিকে মনোযোগ দিল। অন্য শুধুই মাথা চুলকালো। ক্রিকেটটা বেশ ভালোই রপ্ত করেছো, বাট এদেরকে কে বোঝাবে? পরপর ছক্কা হাতে নিল ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা। পুরো মাঠের এক পাশ শান্ত হয়ে গেল। অন্য ক্যাপ্টেনকে বলতে চাচ্ছিল একজন ফাস্ট বলারকে পাঠাতে, তবে দলনেতা ওকে পাত্তা দিল না। স্পিনার বল করতেই আবারও 6 হাতিয়ে নিল। মাথায় হাত সকলের। হাই হতাশ চলল। অন্যের ইচ্ছে করছে দলনেতা চুল ছিঁড়ে দিতে। ফাউল নির্দেশনা দিচ্ছেও। অন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আবার একজনের প্যাডে লাগলো বল। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করলো বলার। আম্পায়ার সুন্দর করে হাত উঁচু করে দিলেন। মাঠে হইচই শুরু হলো। অন্য এসে জড়িয়ে ধরলো বলারকে, তবে দুঃখজনকভাবে ওকে পাত্তা না দিয়ে ক্যাপ্টেনকে জড়িয়ে ছেলেটা বলল, উফ ভাই, কি যে শান্তি লাগছে। খুব ভালো করেছিস, ভালো বল হয়েছে, গুড। হতাশা নিয়ে আবার ফিল্ডিং এ গেল অন্য। মায়া হৃদির গায়ে হালকা করে স্পর্শ করে বলল, দেখলে অর্ণ, কে ওরা পাত্তা দিচ্ছে না, বাট অর্ণ কিন্তু ভালো খেলছে। দেখলাম, তবে আবার ইচ্ছে করছে ক্যাপ্টেনের গলায় দড়ি বেঁধে দিতে। হো হো করে হেসে উঠল হৃদি। মায়া খেলা দেখায় মনোযোগ হলো। পরপর 2টো ক্যাচ ধরে আউট করলো অন্য। এবার সবাই অন্যের দিকে তাকালো। অন্যের নির্দেশ অনুযায়ী বলার ডাকা হলো। 10 ওভার শেষে ফাইনাল ইয়ারদের সংগ্রহ হলো 123। প্রথম 5 ওভারে 80 রান হাতিয়ে নিয়েছে ওরা, যার ফলে কিছুটা কঠিন হলো ম্যাচ। অর্ণ এসে বলল, যেহেতু বল কম তাই ভালো, দুজনকে দিয়ে ওপেন করালেই ভালো হবে।
কয়েকজন সায় জানালো, তবে ক্যাপ্টেন বজের হাড্ডির মতন পরিচয় দিল। ভালো ওপেনার পাঠালো না। ফ্যাল করে তাকিয়ে রইল অন্য। এর কি মাথা খারাপ? এম্পায়ার বাঁশি ফু দিয়ে সবাইকে দাঁড়াতে বলল। সকলে পজিশন নিতেই কাউন্ট শুরু হলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড স্টার্ট। ম্যাচ শুরু হলো। 3টে বলের একটাও মারতে পারল না ব্যাটসম্যান। সবাই হতাশাগ্রস্ত। অন্য মনে মনে ভয়ানক গালি প্রদান করলো। তবে পরের বলে একজন আউট হয়ে গেল। চারপাশ তখন নীরব, যেন একটা কাকও নেই এখানে। ঠিক তখনই ক্যাপ্টেন ব্যাট নিয়ে নামলো। সবাই ও হো বলে চিৎকার করে উঠলো। তবে হতাশাজনকভাবে প্রথম বলেই ক্যাচ আউট হয়ে গেল। সকলে চোখে মুখে পুনরায় হতাশা এলো। ক্যাপ্টেনের মাথাটা নিচু, রাগে দুঃখে ব্যাটটা ছুঁড়ে মারলো। পুরো মাঠ থম মেরে গেছে। পরবর্তী ব্যাটসম্যান নামলো মাঠে। সকলের প্রার্থনা যেন আউট না হয়। বেশ ভালোই খেললো সে। তবে দলের সংগ্রহ যখন 90 রান, তখনই স্ট্যাম্প আউট হয়ে গেল। আছে 3 ওভার, রান দরকার 33। সকলের মাঝে হইচই পড়ে গেল। মায়া বলল, ছেলেরা বেশ খেলছে, তবে 800 বলে 33 রান করাটা বেশ কষ্টের নয় কি? মনে হচ্ছে জিতে যাব। সকলে চিন্তা ভাবনার মাঝে পানি ঠেলে দিয়ে 3 জন ব্যাটসম্যান পরপর আউট হয়ে গেল। এখন সব বলার একে একে নামানো হলো। বলে বলে রান হলো 110, আছে 5 বল। ঠিক তখনই একজন আউট হয়ে গেল। অর্ডের মাথায় হাত। জেতা ম্যাচ কি হারতে হবে? 4 বলে প্রয়োজন 14 রান। সর্বশেষ হয়েছে অর্ণ। সবাই মুখ বাঁকিয়ে ওকে পাঠালো। অর্ণের বুকটা ধিমধিম করছে। যদিও খুব ভালো খেলে, তবে কখন কি হয় বলা কষ্টসাধ্য। ব্যাটসম্যানের সাথে আলোচনা করলো অর্ণ। প্রথম বলটা অর্ণ মারল। দৌড়ে 2 রান সংগ্রহ করা হলো। এখন বলে প্রয়োজন 12 রান। সবাই তীব্র উত্তেজনায় বসে আছে। অর্ণ ব্যাটম্যানকে বুঝিয়ে দিল কি করে কি করবে। তবে বলটা খুব জোরে হওয়ার কারণে মাত্র 1টি রান সংগ্রহ করতে পারলো ওরা। অর্ণের হাত কাঁপছে এবার। 2 বলে 11 রান প্রয়োজন, অর্থাৎ 2টো ছক্কা লাগবে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করলো ছেলেটা। সবাই দাঁড়িয়ে পড়েছে। এমন উত্তেজনায় যেন কেঁদে দেবে সকলে। বল করা হলো অর্ণ। সর্বোচ্চ চেষ্টা করে মারল। সোজা গ্যালারিতে বল পড়লো। পুরো মাঠে হইচই পড়ে গেল। তীব্র উত্তেজনায় চোখে পানি চলে এলো মায়ার। কেন এমন করলো ওর জানা নেই। এখন 1 বলে 5 রান প্রয়োজন। 4 হলে ড্র হবে ম্যাচ। অর্ণ মাটিতে চুমু খেলো একবার। আল্লাহর কাছে প্রার্থনা করে দাঁড়ালো। বল আসতেই দিল ড্রাইভ করে। এত জোরে দেওয়াতে ব্যাট ভেঙে গেল কয়েক হাত দূরে। সবাই বল খুঁজে চলেছে। বল দেখাই যাচ্ছে না। গ্যালারির সবার উপর থেকে একজন বল ছুড়ে চিৎকার করে বলল, মারো রে ছক্কা। পুরো গ্যালারিতে হই হুল্লোড় পড়ে গেল। মানুষকে মারতে গিয়ে ও অর্ণের এমনটা অনুভব হয়নি। পুরো শরীর কাঁপছে। সবাই গ্যালারি থেকে নেমে গেছে। 2 উইকেটে জিতেছে ওরা। অর্ণের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। পতাকা উত্তোলন করে ছুটে এলো মায়া। বরাবর ক্রিকেটের প্রতি ভালোবাসা বেশি। সুখে কেঁদেই ফেলেছে। অর্ণের হাত ধরে বলল, ইউ আর দ্য বেস্ট এভরিথিং। সবাই অর্ণকে নিয়ে মাতামাতিতে ব্যস্ত। মায়া যেন বাচ্চা হয়ে গেছে। মুখ দিয়ে সুর বাজানো শুরু করেছে। তা দেখে হালকা হেসে উঠল অর্ণ। মায়ের মাঝে সত্যি মায়া আছে। ক্যাপ্টেন সকল অহংকার মাটিতে ফেলে জড়িয়ে ধরল অর্ণকে। বলল, তুমি না থাকলে আজ পারতাম না জিততে। অর্ণ শুধু হাসলো। হৃদি এসে হাতটা বাড়িয়ে বলল, অভিনন্দন। অর্ণ মৃদু হাসলো। তবে হৃদির সাথে হাত মেলালো না। হৃদি কিছুটা অবাক হলো, সাথে কষ্টও পেল। এমন কি হয়েছে যার কারণে অর্ণ এমন করলো? দীর্ঘশ্বাস লুকিয়ে সকলের সাথে আনন্দ করতে লাগলো হৃদি। মায়া বারবার বিমোহিত হয়ে যাচ্ছে। অর্ণের গায়ে ঢলে ঢলে পড়ছে কেমন যেন ভুলে গেছে অর্ণের স্টাইল ক্ষেত। 3 দিন ভার্সিটিতে আসলো না অর্ণ। এই 3 দিন চিরুনি তল্লাশি করেছে। এদিকে মায়া হতাশ। অর্ণের খেলায় ফিদা হয়ে গেছে। একটা গিফটও কিনেছে। বেশ সুন্দর চশমাটা। সে গোয়েন্দা বিভাগে স্পেশাল স্পোর্টসে কাজ করেছে। তবে অনুভূতি সেটা লুকাবে কেমন করে? ক্যাম্পাসে মন মরা হয়ে মায়াকে বসে থাকতে দেখে হৃদি বলল, কি হয়েছে, মন খারাপ কেন? আচ্ছা বসো তুমি। দুজনের মাঝে কিছুক্ষণ গল্প হলো। অর্ণ গেট দিয়ে প্রবেশ করতেই মেয়েটার চোখ চকচক করে উঠল। ছুটে গেল সেখানে। ছেলেটার অধর কোণে লেগে আছে বাঁকা হাসি। খুব বুঝতে পেরেছে ও। মায়া যদিও মায়া, তবে এই মায়া সম্পর্কে ও তার কাজে সবটা জেনে নিয়েছে ও। মায়া হাসি মুখে বলল, উফ, এই কয়দিন কোথায় ছিলে? কিছু প্রয়োজন ছিল আপা। হোয়াট রাবিশ, আমি তোমার আপা হই? কে? না মানে হোয়াটএভার, তোমার জন্য একটা গিফট আছে। এরই মধ্যে কিছুটা কাছাকাছি এসেছে হৃদি। ভ্রুকুটি করে তাকিয়ে দেখছে সবটা। মায়া ওর চশমা খুলে দিয়ে আরেকটা চশমা পরিয়ে দিল। হালকা করে ছেলেটার বুকে স্পর্শ করে বলল, বাহ, এবার সুন্দর লাগছে। কিন্তু এই বেশি কথা বলবো না তো। আসো, আজ আমরা লাঞ্চ করবো একসাথে। অর্ণের দৃষ্টিতে তাচ্ছিল্য লেপ্টে আছে।
হৃদি শুধুই তাকিয়ে থেকে তপ্ত শ্বাস ফেলল। অর্ণকে নিয়ে চলে গেল মায়া। ক্লাস শেষে বেশ ঘুম পাচ্ছিল হৃদির। ঠিক তখনই একটা কাগজের বল এসে লাগলো ওর মাথায়। আশেপাশে সবাই কথা বলতে ব্যস্ত। হৃদি কাগজটা খুলল, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আধার রাতে হৃদয়েশ্বরী। লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেল হৃদি। এটা কি ওর জন্য ছিল, নাকি অন্য কারো চিঠি? মুঠোবন্দি করে ডাস্টবিনে ফেলে দিল এটা। শেষ ক্লাসে স্যার আসতে সকলে উঠে সম্মান প্রদর্শন করলেন। স্যার বললেন, ডিয়ার স্টুডেন্ট, খুব দ্রুত তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইউ সে গুড লাক। অর্ণের গলা শুকিয়ে কাঠ। পরীক্ষা দেবে কি করে? তার মানে এর মাঝে সব শেষ করতে হবে? মায়ের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অর্ণের প্রতি ভালোবাসা কাজ করছিল ওর। ইনফ্যাক্ট প্রপোজও করেছে মেসেজে। তবে অর্ণের রিপ্লাই আসেনি এখনো। কিন্তু যখন খবর এলো অর্ণ মাফিয়া, তখন থেকে অশান্তিতে ছেয়ে গেছে ওর হৃদয়। অর্ণ সম্পর্কে আরো খোঁজ লাগিয়েছে, কিন্তু শান্তি মিলছে না ওর। কি করবে বুঝতে পারছে না। চোখ মুখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ভালোবাসাকে মাটিতে ফেলে চিৎকার করে বলল, আই উইল কিল ইউ অর্ণব। তুমি অন্যায়ের রাজা, এর শেষ আমি দেখেই ছাড়বো। কি থেকে কি হলো বুঝতে পারছে না অর্ণ। সাব্বির ব্যথা নিয়ে বলল, আমার উচিত হয়নি তোকে চ্যালেঞ্জ করার। আমি সেই কারণে যাইনি সাব্বির। আমার উদ্দেশ্য ভিন্ন ছিল। যে উদ্দেশ্যে গিয়েছি তা পূরণ হয়েছে। তাছাড়া সব খেলারই সমাপ্তি থাকে। সামাদ চৌধুরী মুখটা দেখতে চাই আমি। নিজের ছেলে যখন মাফিয়া, তখন ওনার প্রতিক্রিয়া কি হয়? সাব্বির থম মেরে রইল। ধরা পড়লে ওদেরও যান ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা নিয়ে চিন্তিত নয় ওরা। তবে অর্ণের জন্য খারাপ লাগছে খুব। সাব্বিরের দিকে মলিন হেসে তাকালো অর্ণ। সেটা চোখের কোণে পানি জমেছে। জাপটে ধরল অর্ণ, বলল, তোরা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ, জানিস তো। আমি চাই না তোদের কিছু হোক। দোস্ত, তোর ভিসা সহ সব রেডি। তুই সব দিক থেকে ক্লিন। আর তোর অ্যাকাউন্টে হিউজ অ্যামাউন্ট ট্রান্সফার করে দিয়েছি। বিদেশে আরাম করে কাটাতে পারবি। পরিস্থিতি ঠিক হলে দেশে এসে বিয়ে করে নিস। আমি যাব না রে অর্ণ। মায়ের খাবি কিন্তু। এই মুহূর্তে যাবি তুই? সন্ধ্যায় ফ্লাইট আছে। এক প্রকার জোর করে পাঠিয়ে দিল ওকে। আহান একপাশে দাঁড়িয়ে কিছু বলবে, ঠিক তখনই বেরিয়ে পড়লো ছেলেটা। অদ্ভুতভাবে তাকালো অর্ণ। আহান এমন করছে কেন? হৃদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ। অর্ণের মনটা ক্ষিপ্ত আজ। ও যে মাফিয়া এই খবরটি মায়াকে জানিয়েছে ও নিজেই। কারণ ও চায়নি মায়ায় ডুবে নিজের দায়িত্বকে ভুলে যাক। বারান্দায় আসতেই অর্ণকে লক্ষ্য করলো হৃদি। সেটা ঠোঁটের কোণে ফিচেল হাসি। হাত নাড়াতেই হৃদি বলল, তুমি এখানে? নিচে আসো। এখন রাত। তো কেন যেন আসলো হৃদি। ঠিক তখনই, কাউকে ভালোবাসো? না তো। পকেট থেকে একটা গোলাপ বের করে হৃদির হাতে তুলে দিল অর্ণ। এতক্ষণ পর লক্ষ্য হলো অর্ণের মাঝে পরিবর্তন। চুলে তেল নেই, চোখে চশমা নেই। স্মার্ট একটা ছেলে। হৃদি কিছু বলবে তার আগে ফিসফিস করে অর্ণ বলল, উইল ইউ মাইন হৃদয়েশ্বরী? হোয়াট? হুশ। হৃদির একদম কাছে চলে এসেছে অর্ণ। মেয়েটার অন্তর থেকে ঘন ঘন শ্বাস নেমে যাচ্ছে। অর্ণ নিজের কণ্ঠ পরিবর্তন করে বলল, বেশি কথা বললে ভয়ানক কিছু হয়ে যাবে। ভয় পেয়ে তৎক্ষণাৎ হৃদি পালাতে গেল। ঠিক তখনই একটানে ওকে গাড়িতে বসিয়ে দিল অর্ণ। তারপর নিজেও এসে বসলো। চিৎকার করতে লাগলো মেয়েটা। তবে সে শব্দ গাড়ির বাইরে পৌঁছলো না। হৃদির অবস্থা নাজেহাল। ও ভয় পাচ্ছে। অর্ণ বলল, এমন করলে যা করিনি তা করতে বাধ্য হব। তুমি মাফিয়া। তুমি সে ভয়ানক লোক। আই হেট ইউ। ছাড়ো আমায়। আমি তো কাউকে কিছু বলিনি। কি দোষ আমার? তোমার দোষ কেন? তোমার কোনো দোষ নেই। এমন অদ্ভুত দোষ এর কথা জীবনে শুনিনি হৃদি। দুঃখে কষ্টে গলা ছেড়ে কাঁদছে মেয়েটি। বারবার আঘাত করছে অন্যকে। মেয়েটার নখের আঘাতে বেশ কয়েক স্থানে জ্বালা করছে। তবুও টু শব্দ করলো না অন্য। হৃদি কাঁদতে কাঁদতে বলল, মাফ করো আমায়। প্লিজ ছেড়ে দাও। তোমার মুক্তি নেই হৃদয়েশ্বরী। কোন কারণে? কোন কারণে এমন করছো? কারণ নেই সুইটার, কোনো কারণ নেই। হৃদির কান্নার বেগ বাড়তে লাগলো। হঠাৎ ব্রেক কষায় কিছুটা ঝুঁকে গেল হৃদি। অর্ণ চাপটে ধরলো মেয়েটাকে। ধীর কণ্ঠে বলল, এত কিছুর মাঝেও একটা সত্য কি জানো? তুমি আমার আধারের হৃদয়েশ্বরী, আমার অন্ধকার জীবনের একমাত্র ফুল তুমি। কেন এসেছিলে আমার জীবনে আমায় ধ্বংস করতে? নিষ্ঠুর কোথাকার। ছাড়ো আমায়। ছাড়বো না। দিন তোমার, রাত আমার। বিস্ফোরিত চোখে তাকালো হৃদি। গা গিনগিন করছে ওর। খল বিলিয়ে হাসতে লাগলো অর্ণ। মেয়েটার এলোমেলো চুলে হাত গড়িয়ে বলল, ভয় নেই, আমি খারাপ মাফিয়া, তবে সম্মানে আঘাত করবো না মাই লাভ। তুমি শুধু আমার কাছে থাকবে, তাহলেই হলো।
রীতি বুঝতে পারছে না কি হচ্ছে। অন্য ওকে ছেড়ে ড্রাইভ করতে লাগলো। বুকটা কেমন পরিপূর্ণ লাগছে। হৃদিকে ছাড়া বাঁচবে না ও, কোনোভাবেই না। মাঝ রাস্তায় কোনো মানুষকে দেখে গাড়ি থামিয়ে দিল অন্য। আহানকে দেখে নেমে গেল। ভ্রুকুটি করে তাকিয়ে আছে অন্য। ছাড় ওকে। ছাড়বো না। রাগ ওঠাবি না অর্ণ। তুই আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ, ধমকাচ্ছি আমি। কোন অধিকারে? তোর বড় ভাই হওয়ার অধিকারে। হো হো করে হাসতে লাগলো অন্য। আহান অবাক হয়ে তাকিয়ে। অর্ণ বলল, ডাফার, হারামি না হলে এমনটা করতে পারতি না। মানে? দুজনের পাপ ঢাকতে গিয়ে আমাকে সবাই মিলে নর্দমায় ফেলে দিলি তোরা। ধক করে উঠলো আহানের বুক। চিৎকার করতে লাগলো অন্য। কি ভয়ঙ্কর আর বিকট সে শব্দ। আহান কাছে আসতে অন্য বলল, ডোন্ট টাচ মি। তুই আমার ভাই না, তুই হলি অগ্নিলাভা। ঘৃণা করি তোদের। সবার ভালোবাসার পেছনে আছে শুধুই ঘৃণা আর ঘৃণা। আমার কথা শুন অর্ণ। কি বলবি বল। দেখ অর্ণ। হাত উঠিয়ে বাধা প্রদান করলো অন্য। চোখের পানি মুছে নিয়ে বলল, সামাদ চৌধুরীর সাথে বিয়ে হলো অহিতা খানের। এরই মাঝে সামাদ চৌধুরীর ভাই তারেক চৌধুরীর সাথে প্রণয়ের সম্পর্ক হলো অহিতা খানের ছোট বোন শরীফা খানের। আর তাদের পাপ হয়ে জন্ম নিলি তুই। শেষ কথায় চোখ বন্ধ করে ফেললো আহান। অন্যের চোখে তাচ্ছিল্য। আমার জন্মের পর সামাদ চৌধুরী আর অহিতা চৌধুরী বিদেশে চলে যান। আমি ওখানে বড় হই। আমার যখন 16 বছর তখন দেশে আসি আমরা। তবে এর মাঝে ঘটে বিপত্তি। দীর্ঘদিন সংসার করার পর তারেক চৌধুরী তোকে ছেলে বলে স্বীকার করছিল না, কারণ উনি এই সম্পর্কটাকে আগাতে চাননি। ইতিমধ্যে তোরই ভাই পূর্বের বয়স 13 হয়েছে। পূরব লিগ্যাল সন্তান হলেও তুই ছিলি অবৈধ। তারেক চৌধুরীর সন্দেহ ছিল তুই হয়তো ওনার সন্তান নয়। তখন থেকেই খালামণির সাথে ঝগড়া হতে থাকে। এক পর্যায়ে ডিভোর্সের সিদ্ধান্ত হয়। মা খালামণিকে খুব ভালোবাসতো। বাবার সাথে ঝগড়া হতে থাকে এ নিয়ে। তখন বাবাকে বলছিল তোমার ভাই ধর্ষক, কিন্তু আমি ধর্ষক শব্দটা শুনেছিলাম শুধু। তারপর মা আবার বললেন আমার বোনকে ধর্ষণ করে। এ অবধি বলার পরে আমাকে দেখে ফেলেন বাবা। মাও থেমে যায়। তবে আমি উল্টোটা বুঝে চিৎকার করে বাবাকে অপমান করতে থাকি। রাগে বেরিয়ে যায়। বাবা মাকে আঘাত করেন, আর সেই আঘাত মিশ্রিত শরীর নিয়ে নিচে নামতে যেতেই মা পড়ে যান, আর সেখানে মৃত্যু হয়। বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো। তোকে তো আগেই হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছিল, আমি চিনতাম না তোকে, কারণ দীর্ঘদিন আমরা বিদেশে ছিলাম। কারোর সাথেই যোগাযোগ ছিল না। তবে পূর্বকে আমার বাবার পাপ অর্থাৎ ভাই হিসেবে জানতে পারি। সব কিছুর মাঝে পাগল হয়ে যান আন্টি, আর সবাই চুপ হয়ে যায়। শুধুমাত্র তোকে অবৈধ তকমা থেকে বাঁচানোর জন্য পরিবার থেকে আলাদা করা হয় তোকে। ইনফ্যাক্ট তোর জন্য পূরবকেও আমার চোখে অবৈধ হতে হয়। আর সব থেকে মজার ব্যাপার হলো তারেক চৌধুরীর সম্মান বাঁচাতে আমার দাদি আম্মা আমার বাবার উপর শর্ত রাখেন, যাতে করে কেউ কিছু না জানতে পারে। সবটা জেনেও চুপ করে থাকে সবাই। এর মাঝে আরেকটা ঘটনা বলি। বাবা দাদি আম্মার সন্তান হলেও তারেক চৌধুরী হলেন পালিত সন্তান। তবে বাবার থেকে অধিক ভালোবাসতেন তিনি তাকে। সেই কারণেই তারেক চৌধুরীর 7 খুন মাফ হয়ে আমার আর বাবার মাঝে সৃষ্টি হলো কলহ। অথচ তারেক চৌধুরী তখন দেশ ছেড়ে বহু দূরে। দাদি আম্মা সবটা অনুভব করলেন। তখন থেকে বাবার প্রতি করুণা হলো, আর বললেন সবটা আমাকে জানাতে। কিন্তু বাবা চাইছিলেন না প্রিয় ভাইয়ের মুখোশ খুলতে। কিন্তু এভাবে স্বার্থ ঠিক করতে করতে সবাই আমাকে জ্বলন্ত দাবানলে ফেলে দিল। আর এর সাক্ষী হলি তুইও। নিজ বাবার পাপকে ঢাকতে, তোর অবৈধ তকমা ঢাকতে আমাকে সঙ্গ দিলি। যখন আমি পুরোপুরি নষ্ট হয়ে গেছি, তখন কেন আজ বলতে যাচ্ছিলি সবটা? আহানের চোখ থেকে পানি ঝরছে। অন্যের বলা কোনো কথাই মিথ্যে নয়, একদমই সত্য বলেছে। তবে অন্যকে খারাপ কাজ করতে দেয়নি আহান। অন্য নিজেও তো খারাপ নয়, বরং কতগুলো মানুষের খারাপ দৃশ্যের শিকার। লোকের চোখে মাফিয়া। অন্য চোখ মুছে বলল, শোন ভাই, অনেক হয়েছে। তোদের সবাইকে মুক্ত করলাম আমি। সবাই ভালো থাক। তবে এই মিথ্যের শহরে থাকবো না আমি। অন্য আরো কিছু জানতে চাস? কিছুদিন আগে এসব জেনেছি আমি, আর তোর প্রতি সন্দেহ থেকেই পূরবকে আঘাত করতে চাই। সেদিন যখন ওর জন্য তুই নিজে আঘাত বুক পেতে নিলি, তখনই আমার সন্দেহ ঠিক বলে প্রমাণিত হয়। জীবনে অনেক ভুল করেছি, এখন সমস্ত ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ভাই শুন আমার কথা।
অর্ণ কিছুই বলল না। হৃদি হতবাক হয়ে তাকিয়ে মেয়েটার গালে হালকা করে স্পর্শ করলো অর্ণ। খুব যত্ন নিয়ে কপালে ঠোঁট রেখে বলল, ভালো থেকো আধারের হৃদয়েশ্বরী। তোমাকে আহান ভালোবাসে। আমি তো পাপের রাজ্যে বাস করি, এই পাপ থেকে মুক্তি নেই আমার। আহান আর হৃদি তাকিয়ে রইল। অর্ণ চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। যাওয়ার পূর্বে হৃদির দিকে অস্থির চোখে তাকিয়ে রইল। এখানে জীবনের শেষ সমাপ্তি হবে হয়তো। এত ব্যথা কেন ওর? মায়ার হাতে রিভলভার। অর্ণের প্রতি তীব্র ঘৃণা নিয়ে এগিয়ে গেল ও। অর্ণ বুঝতে পারলো মায়া ওকে মারার জন্যই এসেছে। মেয়েটার রক্ত লাল চোখ কেমন টলমল করছে। হাসি মুখে বেরিয়ে এলো অর্ণ। মায়া তাচ্ছিল্য করে বলল, মাফিয়া? হ্যাঁ মাফিয়া আমি, ব্যর্থ হয়ে জীবন। নাটকবাজ, আজ তোর মৃত্যু হবে। হাসলো অর্ণ। চোখ থেকে বৃতৃষ্ণা ঝরছে। অবশ্য অর্ণের নামে এনকাউন্টার দায়ের করাও হয়েছে। মায়ের রিভলভারের ট্রিগারে হাত রাখলো। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। পেছনে কতগুলো গাড়ি আসছে, যা বোঝার বুঝে নিল অর্ণ। কিছুটা এগিয়ে এলো। মায়ার ধ্যান নেই কোথাও। শুকনো ঢোক গিলল অর্ণ। মায়ের হাতটা চেপে ধরে রিভলভারের ট্রিগার চেপে দিল। সঙ্গে সঙ্গে একটি বুলেট এসে ক্ষতবিক্ষত করে দিল ওকে। চোখ থেকে পানি ঝরছে। মায়ার হাত কাঁপছে। ও চায়নি শুট করতে। এটা শুধুই ভয় দেখানোর জন্য ছিল। তৎক্ষণাৎ তিনটে গাড়ি এসে থামলো, যেখানে অন্যের পুরো পরিবার আছে। হৃদি গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করে উঠল। চোখ বন্ধ হওয়ার পূর্বে অন্য দেখতে পেল তার আধারের হৃদয়েশ্বরী ছুটছে তার কাছে, অথচ তার সময় নেই। এত ব্যথা কেন হৃদয়ে? অন্যের হাতটা স্পর্শ করলো হৃদি, চেঁচিয়ে বলল, আমাকে ফেলে যাবে না তুমি, যাবে না অর্ণ। আমি বাঁচবো না, পারবো না বাঁচতে। অর্ণ হাসলো। মেয়েটার গলায় মুখ ডুবিয়ে একটা শ্বাস নিল। ফিসফিস কণ্ঠে বলল, এই মিথ্যের শহরে আমি শ্বাস নিতে পারি না দিদি, আমি শ্বাস নিতে পারি না। তবে জেনে রেখো, আমার আধারের হৃদয়েশ্বরী তুমি। কষ্ট হয় খুব, ভালোবাসি যে। ব্যর্থ জীবনে তোমায় সঙ্গী করে আধারে ডুবিয়ে দিতে চাই না আমি। তুমি থেকো শুধু আমার কল্পনায়, আধারের হৃদয়েশ্বরী হয়ে। শ্বাসটা ফেললো অর্ণ। ছেলেটার মুখ থেকে রক্ত ঝরছে। হৃদির চিৎকারে পুরো আধার যেন নেতিয়ে পড়লো। পশ্চিমের আকাশে অর্ধ চাঁদটা ডুবে আছে। ঠিক তেমন ভাবে অর্ণ ডুবে আছে তার আধারের হৃদয়েশ্বরীর শরীরে।